Hello everyone. So welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। So welcome to the second episode of Beyond the Borders podcast. So আজকের এপিসোডে আমাদের সাথে একজন গেস্ট আছে, উনি হচ্ছে অনিক ভাইয়া। So অনিক ভাইয়াকে আনার মেইন রিজন হচ্ছে বিকজ অনিক ভাইয়া অস্ট্রেলিয়াতেও আছে এন্ড সে নিউজিল্যান্ডে পড়াশোনা করেছে। So অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুই জায়গারই তার একটা এক্সপিরিয়েন্স আছে। So আমাদের বাংলাদেশি স্টুডেন্টসরা অনেকেই আপনার নিউজিল্যান্ডে যাবেন অস্ট্রেলিয়া যাবেন কনফিউশনে থাকে। সো এটা নিয়ে আজকে একটা ব্রিফ ডিসকাশন হবে। অ্যান্ড সেকেন্ডলি উনি 491 ভিসায় আছে। সো এই ভিসাটা ইজ লাইক 99% গ্যারান্টি যে আপনার পিআর হয়ে গেছে। তো ওইটা নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করবো আজকে ভিডিওতে। সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সো অনিক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন আছেন আপনি? So thank you very much. To be honest, it's a pleasure. Thank you for having me. And yes, now it's been a pleasure. Like I haven't done anything like this before, so the first time. I'm very excited and nervous at the same time. I see. Hopefully, the viewers going to appreciate a nervous person sitting here. So, what do you have for me? Ki aise aske din? Bolo. So we have various questions from আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের একদম ডে 1 থেকে আজকে পর্যন্ত আপনি কি করেছেন না করেছেন ইন বাংলাদেশ। সো লেটস স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন যে আপনি বাংলাদেশে কোথায় কি পড়াশোনা করেছেন, আপনার এসএসসি বা এইচএসসি কবে শেষ করেছেন? So বাংলাদেশে পড়াশোনা বলতে আমার এসএসসি আর এইচএসসি ব্যাচ হচ্ছে 2009 and 2011 and আমি পিওরলি বাংলা মিডিয়াম স্টুডেন্ট। আমি ক্লাস 6 এর থেকে রাজপুত্তরা মডেল স্কুলে পড়াশোনা করছি আর কি। সো 6 to 10 আমি ডে শিফটে ছিলাম and it's one of the things to say as well. আমি ডে শিফটের ফার্স্ট ব্যাচ ছিলাম, রাজপুত্তরা সময় থেকে স্টার্ট করছি, সো very from the very beginning. And yeah, so SSC 2009 and then HSC 2011 and then like 2012 থেকে আমি overseas. So when starting off your journey আপনি initially নিউজিল্যান্ডে গিয়েছেন, রাইট? সো আপনি নিউজিল্যান্ডে কেন গিয়েছিলেন, কি কারণে নিউজিল্যান্ড চুজ করেন, কি ডিগ্রিটা নিউজিল্যান্ডে করেছেন? So নিউজিল্যান্ডের জার্নিটা আসলে একটু আনএক্সপেক্টেড ছিল। At that time point বাংলাদেশ থেকে আমি প্ল্যান করছিলাম ইনিশিয়ালি, obviously বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে what's their first choice? Canada, USA, UK and Australia. Yeah. These are the four popular choices, right? Few people think that they're going to go to New Zealand, but it was meant to be. So যেটা বলতেছিলাম মেইনলি বাংলাদেশের যারা স্টুডেন্ট যারা ইন্টার HSC শেষ করে তাদের প্ল্যান কি থাকে, I'm going to go overseas, but you mentioned that Canada, USA, UK and Australia. New Zealand wasn't, like, it's not very popular. So Canada I tried করছিলাম initially, but everything wasn't working out the way they wanted. So for New Zealand came on the table, so দেখলাম নিউজিল্যান্ডের অপশন কি। সো প্রাইমারি যখন নিউজিল্যান্ডে গেছিলাম সে সময় আমি এখানে একটা সার্টিফিকেট 3 করছিলাম, সার্টিফিকেট 3 and সার্টিফিকেট 4. Initially that was the plan. So নিউজিল্যান্ডে সেই সময় যে অপশনটা ছিল যে একটা এক বছরের ডিপ্লোমা করলে they used to give you 1 year's of work permit, so একটা বছর you can work and then make a little bit money and then go ahead. That was the plan. তো নিউজিল্যান্ডে 2012-তে অ্যাপ্লাই করলাম and আল্লাহর রহমতে এটাই ছিল আর কি, নিউজিল্যান্ডে গেলাম and yeah ওখানে একটা সার্টিফিকেট 3 করছিলাম unfortunately. সো ওইটা কি কোনো স্পেসিফিক সাবজেক্টে ছিল নাকি জাস্ট জেনারেল সার্টিফিকেট ছিল বা ডিপ্লোমা, হোয়াট ডু ইউ কল ইউ কল ইট সার্টিফিকেট? হ্যাঁ, তো কোনো স্পেসিফিক সাবজেক্টে ছিল না? হ্যাঁ ছিল, এটা বিজনেসের উপর ছিল। বিজনেস আছে, যেহেতু আমার ইন্টার এসএসসি এন্ড এইচএসসি ডিগ্রি আমার বেসড ইন কমার্স, সো business diploma. Yeah. So you stayed in New Zealand for 2 years? Nearly 2 years. আচ্ছা, সো আপনি 2012-তে গেলেন, সো 12 থেকে 2014-তে you moved to Australia? Yes. আচ্ছা, সো এমনি নিউজিল্যান্ডে how was your experience? What did you do in these 2 years? আপনি কোথায় where did you work? How was your study experience? So firstly যে জিনিসটা বলা উচিত, এই সাদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে like where we at Oceania, so around this area New Zealand is one of the beautiful places you can be. So absolutely amazing. But in terms of opportunity অত বেশি একটা ভালো না। যে সময় গেছিলাম 2012 থেকে 14 সে সময় নিউজিল্যান্ডে মিনিমাম পে ছিল around $13.27, which is really low. Really low. And so it was in New Zealand dollars, yes, exactly right. Funny enough, we was a different scenario overall.
ওই সময় Australian dollar was at its peak, and what happens is New Zealand dollar, Australian dollar just goes side by side. So যখন Australian dollar উঠে, New Zealand dollar tends to follow it. So funny enough, সেই সময় যখন আমি tuition fee দিছি, it was a big sum. So সেই সময় Australian dollar was even expensive than US dollar. So সেই সময় মনে হয় 101 বা 2 টাকা ছিল আর কি Australian dollar, যেখানে US dollar ছিল $90. সো যেহেতু ওই পিক সময় ছিলাম সেই কারণে নিউজিল্যান্ড ডলারটাও খুবই হাই ছিল, বাট ইট ওয়াজ হোয়াট ইট ওয়াজ ব্যাক ইন দোজ টাইম। সো যাই হোক, তো মানে খুবই এক্সপেন্সিভ ছিল। অ্যান্ড ওভারঅল নিউজিল্যান্ডের যে 2 বছর এক্সপিরিয়েন্স, আই এম নট শিওর বিকজ আই ওয়াজ নিউ টু ওভারসিজ, সো what was going on for a big period, it was expensive. Like what we do in Australia, it's completely different down there. Like it is in a sense like আমাদের এখানে মিনিমাম পেটা একটু more I think, although cost of living has come up a lot after COVID and everything, but back in those days মানে it was kind of affordable, but in New Zealand, like it doesn't matter what you do, you wouldn't be able to make much. It's still expensive. The main কথা হচ্ছে যে it's hard to save money. Like if you come overseas, what do you want to do? You want to save money so they can pay your tuitions, right? But it's very, very hard to save money. Okay. And funny enough, I'm proud to say, like that was a big learning curve for me when I came overseas, and it taught me how to work hard, and I know how to make money. Like it's not easy. And funny enough, when I was in New Zealand, my first job যেটা সেই সময় I used to get $6 an hour. So that's my first job. এটা চিন্তাই করা যায় না এখানে অস্ট্রেলিয়ায়, কারণ এখানে মিনিমাম পে $18-19 আরো বেশি এখন এখন তো অনেক বেশি, 24-75 something like that in retails and stuff like that. কিন্তু নিউজিল্যান্ডে থাকতে আমি মানে my first job was $6 an hour. আমি এক বাঙালি আঙ্কেলের কাছে জবের জন্য গেছিলাম, কিছু শপ। তো আঙ্কেল আমার ক্লিয়ারলি বলতেছিল যে লোক আই হ্যাভেন্ট গট আ পজিশন, আমার ওইরকম কাজ নেই, বাট হ্যাঁ যেহেতু তুমি আসতো তোমাকে একটা জব আমি দিতে, বাট আমি $6 বেশি দিতে পারবো না, ফেয়ার না। তখন আমি চিন্তা করছি $6, মানে 6 times 70, that's a lot of money. Like why not? But realistically, obviously because it's $6 an hour, বেশি দিন করতে পারিনি, 2 মাস কাজ করছিলাম এখানে, but then I had to move somewhere else. So then which job did you move to? Ooh, that's the funny bit. So সেই সময় একটা ফানি সিচুয়েশনে পড়ছিলাম। সো আমি কোনো জব পাইতেছিলাম না নিউজিল্যান্ডের। সেই সময় আরেকটা প্রবলেম হচ্ছিল যে around that time, as you know, that নিউজিল্যান্ডের 2টা আইল্যান্ড, নর্থ আইল্যান্ড, সাউথ আইল্যান্ড। সো সাউথ আইল্যান্ডে বেসিক্যালি যে ক্রাইস্টচার্চ ছিল, ক্রাইস্টচার্চে আর্থকুয়েক হয়েছিল। So because of that reason, a lot of people moved to the North Island. Okay. So Auckland খুব বেশি populated হয়ে গেছিল, and people were looking for jobs. You quite get the opportunity to land a job. এটা তো স্বাভাবিক, এটা জানেন। বিদেশে ফার্স্টে আসলে মেইন চ্যালেঞ্জ হচ্ছে to get into somewhere. Then you'll find options. So এটা হার্ড ছিল। So funny enough, আমি একটা জব পাইছি from Auckland. It was 200 kilometers away, and those guys were actually paying $11 an hour. $11 an hour. Oh, that's great. I mean, from 6 to 11, it's double the money. But the only catch is 200 kilometers. I don't care. I'm by myself. So pack up bags, get on. But then the reality started. So can I get on? It was farm work. Farm work, okay. It's very tough. Very tough. Very tough. There I was. First thing, I mean, kiwi truck. So they gave me a bag. Okay. And they said that start picking. I was like, okay, start picking. So আমি সেই সময় আবার আরেক বাঙালি ছিল, তো ওনার আন্ডারে কাজ করতেছিলাম, বিদেশি উপার্জন ছিল। তো এই তো ফল পাতা শুরু করেছি, ইন্টারেস্টিং স্টোরি। সো ওইখান থেকেই শুরু হয় কি ফার্মিং জব। কিউই ফুডের একটা রোটেশনাল ওয়াইজ, সো বিভিন্ন সিজন বিভিন্ন কাজে লাগে। তো সেটা পিকিং ছিল, স্টার্ট পিকিং। I see. The farm work is very tough. আমাদের এখানে আমি আই গেস একবার মানে ইন্টারভিউ জন্য ডাকছিল, আমাকে যখন বলছে যে তোমার এটা করতে হবে ইন দিস টেরিবল ওয়েদার কন্ডিশনস, আমি জেনারেলি করি নাই বিকজ ভেরি টাফ। আপনি ওই জবে কতদিন ছিলেন? আমি ওইটা
লাইক আমি যতদিন নিউজিল্যান্ডে ছিলাম আমি বাকি পুরো লাইফ ওইটাই করছি। করছেন আচ্ছা আচ্ছা Um, তখন কি আপনি 200 কিলোমিটার দূরে জায়গাটা ইউ মুভ দেয়ার পার্মানেন্টলি নাকি যাওয়া আসা করতেন? so যেটা হয়তো মানে that's a little bit hard part of my life being overseas. So a lot of people like I probably haven't had this discussion with you before. So আমি এই 2-3 ক্লাস করতে যেতাম আচ্ছা 200 কিলোমিটার দূরে ও আচ্ছা and বাকি 5 দিন এখানে ছিলাম। মানে ওদিকে থাকতেন পরে ইউনি করতে আপনি 200 কিলোমিটার দূরে আসতেন একদিন মানে 2 দিনের জন্য যেতাম। এক দুই দিনের জন্য যেতেন আচ্ছা আচ্ছা স্যার এমনি আপনার ওই নিউজিল্যান্ড ইউনিভার্সিটি আপনার টিউশন ফি কেমন ছিল উইথ হোয়াট ইউনি ওয়াজ ইট সরি আই ফরগট টু It wasn't a uni. College, Yeah, certificate 3 that's one of those perks that I landed in New Zealand. So এখানে টিউশন ফি কম ছিল। কম ছিল আচ্ছা আমার কাছে মনে হয় 11,000 ডলার। এগারো হাজার নিউজিল্যান্ডের ডলার সো বাংলাদেশি টাকায় কেমন হতে পারে আপনার 9 লাখ টাকা মতো ছিল। 9 লাখ টাকা পার ইয়ার নাকি তো হ্যাঁ না we for that year মানে ফর দ্য হোল ডিগ্রি বলতেছেন মানে না শুধু ওই যে সার্টিফিকেট ফি যে ওইটার জন্য হ্যাঁ হ্যাঁ তো ওটা 2 বছর 9 9 18 ছিল নাকি জাস্ট টোটাল 9 ছিল just নয় ছিল Just নয় ছিল, for the whole আচ্ছা, year for the whole year, আচ্ছা, আর ওই প্ল্যানটা ছিল যে ওই ডিগ্রিটা করে দেন বিকজ উই গেট দ্য ওয়ার্ক পারমিট তো এক বছর কাজ করে আমি দেন আচ্ছা 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 দ্যাটস গুড বাট এমনে তখন কি ডিড ইউ গাইস হ্যাভ ওয়ার্ক রেস্ট্রিকশনস এনি কোনো কাজে 20 ঘন্টা কাজ করতে হবে উইকে বা 24 ঘন্টা yeah same as Sure. before 20 ঘন্টা, 20 আওয়ার 20 20 ঘন্টার মতো আচ্ছা it's been my standard for a long time too. আচ্ছা আচ্ছা স্টিল রিসেন্টলি আচ্ছা আচ্ছা সো ওখান থেকে আপনার অস্ট্রেলিয়া আসার ডিসিশন হলো কেন So I was having a hard time, I said, working farms. And আমার এক ফ্রেন্ড ছিল আর কি সিনান সো ও মাই গড থাকে তো we were having a chat কি অবস্থা এসে আমি তো আমি ওরা সব কিছু ডিসকাশন করলাম কি অবস্থা এই অবস্থা এটা করতেছি তুই কি পাগল তো তুই এখানে আসিস কেন আচ্ছা অস্ট্রেলিয়া চলে আয়। আচ্ছা মানে সেই সময় থেকে আমার ওই মাইন্ডে ক্রস করে না যে হ্যাঁ মুভ অ্যাক্রস দ্য ওয়াটার হ্যাঁ হ্যাঁ পাশাপাশি তো ভেরি ক্লোজ হ্যাঁ এক্স্যাক্টলি very close. তোমার এখান থেকে সিডনি যেতে লাগে ওভারঅল 2 ঘন্টার ফ্লাইট তো নিউজিল্যান্ড থেকে মেলবোর্ন ফ্লাইট লাইক দ্যাট ওকে so basically across the little pond we got here down here so হ্যাঁ তো ও বলতেছিল এটা তো আমি তখন চিন্তা করলাম যে ওই যে এক বছরে যে তখন আমি ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে গেছি ওই যে এক বছর পড়াশোনা করে অ্যাপ্লাই করলাম work permit। তো তো তখন থেকে প্ল্যান করতেছি দিস ইজ ইট এর পিছনে অনেকগুলো রিজন ছিল নিউজিল্যান্ড ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স দ্যাট ওদের ভিসা কন্ডিশনগুলো ওয়াজ ভেরি হার্ড আচ্ছা ওরা মানে যেসব রিকোয়ারমেন্ট চাই এটা আসলে ফুলফিল করা খুবই সো ফর গেটিং দ্য পিআর আপনি বলতেছেন ফর ইউজুয়ালি সেটলিং ডাউন বলতেছেন হ্যাঁ মানে ওই মানে দ্য চান্সেস আর রেয়ার ডিউরিং কোভিড মানে কিছু কিছু অপরচুনিটি খুলছে because of COVID once in 100 years so ওই অপরচুনিটি তার জন্য ওয়েট করা যাবে So you're saying it's a bit difficult to get the permanent residency or to settle down in New Zealand yes very compared to Australia? very much so. Okay. And cost of living যেটা মেনশন Very করতেছি high. Compared to the income. like তোমাকে একটা এক্সাম্পল দিই I know it's your podcast but I'm asking a question Definitely. so Australia fuel price কত এখন at the moment এখন $2 এর মতো $2 something so per liter. we're going back in 2012 right it's 12 years ago Right. guess New Zealand fuel price কত ছিল কম হওয়ার কথা এখানে I know like $1 1.5 $2.10 12 বছর আগে হ্যাঁ shit man আচ্ছা 12 বছর আগে $2.10 and you are getting paid around $6 an hour $6 an hour so আচ্ছা shit man New Zealand drawback so we'll just drop up a conclusion about New Zealand okay you're not living the best life okay because you can't save money because main idea you can't earn much second PR an opportunity this is not to scare anyone but it's generally well from your experience আচ্ছা that's maybe I'm sure I'm not overseas actually I didn't really understand how the job works and stuff but that's my experience আচ্ছা for other people it's going to be different every situation so PR হওয়ার কোনো possibility নাই and then no progress so if I had stayed there so what is the likely scenario সেটা হতো যে
I work in a farm for the rest of my life. And then যেহেতু আমার ফ্রেন্ড এইসব কিছু বললাম তখন বলে যে না নিউজিল্যান্ডে কোনো দরকার নেই তুই অ্যাপ্লাই কর আচ্ছা আচ্ছা তো তখন থেকে একটু রিসার্চ করা শুরু করলাম বিকজ নিজের টিউশন নিজে দেওয়ার চেষ্টা করছি ফার্স্ট টিউশন আবার দেখলাম তো যা আছে সব ভালো মতো নিজে দিচ্ছি তো আপনি নিউজিল্যান্ডের টিউশন ফিটা খালি প্যারেন্টস থেকে আনছিলেন এন্ড ইভেন্চুয়ালি পরে অস্ট্রেলিয়া সাপোর্ট থেকে নিজে দিতে পারছেন that's the only bit of money যেটা আমি বাংলাদেশ থেকে আনছি and yeah I've been by myself so আপনি যখন নিউজিল্যান্ডে এক বছর ওয়ার্ক পারমিটে ছিলেন তখন you worked and saved up money or আপনি সাথে চলে আসছেন no so we ফার্স্ট ইয়ার তো পড়াশোনা করছি এজ আ এক্সপেরিয়েন্স তো সেকেন্ড ইয়ারে যেটা হয়েছে যে হ্যাঁ ওই যে টাইমটা পাইছিলাম সে সময় ফুল টাইম ওয়ার্ক রাইটস ছিল তো সে সময় দুমাই কাজ করছি আচ্ছা তো we used to work 60-70 hours a week so as you can imagine still $11 an hour in the farm yes still $11 an hour 70 hours a week in a farm yeah that's crazy yeah funny enough so the farming কাজ একটু ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে যে once you have a clear day you'll be in a happy mood কারণ এখানে জব আছে আর যদি মনে করো বৃষ্টি হয় তাহলে তো হইছে মানে কাজ টাজ বন্ধ বৃষ্টির সময় ওই ফার্মে যে কোনো ফ্রুট আছে কোনো হাতি দেওয়া যাবে না কি পুরো ক্লিয়ার ডিরেকশন আছে so no it was fun but really valuable experience like in the sense that অনেক শিখছেন আর কি yeah exactly like farming এ কাজ করা দুই বছর কাজ করার পর comes to your head that what else is there like what else do you want me to do আমি এই কাজ করতে অন্য সব কাজ করতে পারবো it's nothing to me আচ্ছা মানে what else is there তো তারপরে আপনি এক বছর কাজ করে টাকা পয়সা জমা ইউ কেম টু মেলবোর্ন Yes. ফর ইউর ব্যাচেলার্স ডিগ্রি আচ্ছা তো মেলবোর্নে আপনি কোথায় পড়ছেন বা কোন কলেজ বা ইউনিভার্সিটিতে আসছিলেন সো মেলবোর্নে আমি যখন আসছি যেহেতু সেই সময় একটা জিনিস ছিল যে বাংলাদেশ থেকে তুমি যদি কলেজে অ্যাপ্লাই করে তোমার ভিসা স্ট্রেট অ্যাওয়ে রিজেক্ট করবে সো এক বছর যে কাজ করছি প্লাস রিসার্চ করছি করার পর আমি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে ওটা নাম ওই ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কলেজ মানে আমার বাজেটের মধ্যে ছিল সো ওইখানে টিউশন ফি ছিল অ্যারাউন্ড I think 14,000 আচ্ছা 14,000 per ইয়ার আবার সেমিস্টার per year I think হওয়ার কথা যেহেতু কলেজ I think can't remember মনে হয় 18,000 ছিল মনে হয় আমার ঠিক মনে পড়তেছে না দেখা উচিত ছিল ফার্স্টে ওরকমই ছিল মানে আমার কাছে মনে আছে আমি প্রত্যেক 2 মাসে মনে হয় 2,000 না 3,000 করে দিতাম তো around 18,000 ছিল which is quite cheap কারণ if you're paying your own tuition that's pretty hard and you have to make your choices so that you can go through so yeah but yes that $18,000 করেছিল and it was a bachelor's in accounting তো পরে নিউজিল্যান্ড থেকে অ্যাপ্লাই করলাম যেহেতু নিউজিল্যান্ডে ছিলাম এটা একটা বেনিফিট ছিল যে হ্যাঁ নিউজিল্যান্ডে আছে বাংলাদেশে যেহেতু নাই নিউজিল্যান্ড থেকে অ্যাপ্লাই করছি যখন ভিসার জন্য সো পরে ওইখান থেকে মুভ হইলাম ফানি এনাফ ভিসার জন্য অ্যাপ্লাই করছি আচ্ছা সো আমার ভিসা এক্সপায়ার মানে ভিসা প্রায় শেষ হয়েছে নিউজিল্যান্ডে আমি অস্ট্রেলিয়া ভিসা পাইতেছি আমি তো টেনশন কি রিজেক্ট করলে তো মনে করো শেষ কারণ আর কোনো প্ল্যান নেই দ্যাট ওয়াজ দ্য গেম প্ল্যান হচ্ছে যে এক বছর পর নিউজিল্যান্ড থেকে মুভ করে অস্ট্রেলিয়া আসবো তো সেই ভিসা পাইলাম আমার নিউজিল্যান্ড ভিসা শেষ হওয়ার এক সপ্তাহ আগে সো ঠিক এক সপ্তাহ আগে আপনি অস্ট্রেলিয়া ভিসা পাইছেন হ্যাঁ এন্ড ওই সময় টিকিট কাটলাম 2 দিনের মাথায় বাস অস্ট্রেলিয়া বাহ দ্যাটস গুড জোরে কথা বলে Wow. Not a bit. Acha. So then you came to Australia in back 2014. Yes, 2014. In 2014 for a bachelor's degree. So আপনি তখন তো 2018 তে আপনার ব্যাচেলর শেষ হয়েছে নাকি 17 তে? না আমার 3 বছর ছিল না 4 বছর ছিল? সো ওইটা একটা স্টোরি আছে এখানে যেহেতু আমি নিউজিল্যান্ডে ওই যে কোর্সটা করছিলাম আচ্ছা কিছু ক্রেডিট পাইছেন নাকি? হ্যাঁ সো আমার একটা টিচার ছিল he was a professor সরি মানে ব্যাচেলার্স করছি এখন প্রায় 8 বছর হয়ে গেছে ভুলে গেছে না অনেক মেমোরি টুকটাক জিনিসপত্রগুলো মনে হয় এই জিনিসটা আমার মনে আছে স্যারটা বাংলাদেশি ছিল আর কি ফার্স্টে যখন আসছি মেলবোর্নে স্টার্ট অফ দ্য কোর্স ওকে বলছি যে আমি নিউজিল্যান্ড থেকে এগুলো করছি এগুলো পাত্তাই দেয় না
বুঝছেন? কেন? আমার পাত্তাই দেয় না, বলতেছে যে না আমরা কোনো ক্রেডিট ট্রান্সফার নিব না, ওকে, ইট ডাজন্ট স্ট্রংলি রিলেট টু দ্য কোর্স উই অফার। সো এইসব নিয়ে বলতেছে, হচ্ছে তো আমি আমাদের দিবে না। যখন একবারে ব্যাচের শেষে দিয়ে গেলাম, আমি সব কোর্স সাবজেক্টগুলো শেষ, যখন ইলেকট্রিক্স আসলাম সেই সময় আমি স্যার বললাম যে এই সময় তুমি আমাকে আগে বলবা না যে তুমি এটা করছো। তো আমি ওনাকে আমার ট্রান্সক্রিপ্টটা দিছি, তো দেখে বলছে না আজকে স্যার লিখতেছি। সে আমাকে 6টা এক্সামশন দিছে, মানে ওই একদিনেই, বুঝছো, 6টা এক্সামশন পুরা কত এক সেমিস্টার বেশি, মানে প্রায় বলতে গেলে যে আমার 1 বছরের টাইম মনে করে যে মানে বাঁচায় 6 মাস থেকে 7 মাস মনে করে বাঁচাই দিছে। আচ্ছা। তো বেশি একটা লাভ হয় শেষ পর্যন্ত গিয়ে, কারণ ওই কয়েকটা রিটেক নেওয়া লাগছে, বিকজ ওই যে ওই সাথে যে কাজ যে করতেছি, বিকজ ইউ পেইং ফর ইওর স্টাফ। সো এই কারণে ওই লাস্ট দিকে গিয়ে তারপরে কয়েকটা রিটেক নেওয়া লাগছে। এটা comes in the process for trying to make money and then pay your teachers. So no, but overall আমি কলেজটা চুজ করছি শুধু পয়সার কারণে। পয়সা ইজ অবভিয়াসলি একটা বিগ ডিল, আর আরেকটা জিনিস হচ্ছে যে কলেজের যে ডিগ্রিটা, যেটা সেম ভ্যালু। If you like ওদের যে কারিকুলাম গুলো আছে, like if you get the opportunity to study in college, ওদের যে কারিকুলাম গুলো আছে যে ব্যাচেলর, ওইটা পুরো সেম অ্যাজ এ ইউনি, বাট দ্যাটস দ্য প্রাইস। এন্ড আরেকটা জিনিস হচ্ছে কলেজে করলে ওই একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যেখানে ইউনিভার্সিটিতে মানে স্টেট ইউনিভার্সিটিতে দেখছো তুমি যে প্রেসারে কাজ করে টিউশন ফি আসলে উঠানো অনেকটা ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, এটা মানে এটা স্পেশালি মানে তোমার লিভিং কস্টটা যে পরিমাণ হাই, এটার কারণে এটা প্রায় ইম্পসিবল। কারণ তোমার অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ায় তোমার যদি থাকতে হয়, তোমার অ্যাটলিস্ট প্রত্যেক মাসে $2,000 থেকে $2,500 লাগবে। Tasmania, it's impossible. Right? You need at least $200 a week for rent. At least for only rent. আর লাইফস্টাইল চয়েসেস তো আছেই। তুমি যদি বাইরে খাও তাহলে তোমার উপর এক্সপেন্সিভ হবে। তুমি যেখানে $10 মানে এখন $10 তো কিছুই নেই। If you have a meal for $15, if you spend $15, সে সময় তো মানে it's going to save a little bit of money. So ফর্চুনেটলি ওই আমি যে সময় মেলবোর্নে যে কলেজে ছিলাম, সেই সময় আমি রেস্টুরেন্টে কাজ করতাম। সো মোস্ট অফ দ্য টাইম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হতো, আর উইকেন্ডে অকেশনালি আমার তো করতে হতো পছন্দ। তো ওইটা কোনো সমস্যা হতো না। আই লাভ মাই বারবিকিউস। ট্রু। সো আপনি এখানে আসার পরে আপনার মেলবোর্নের ফার্স্ট জব কি ছিল? রেস্টুরেন্টে? Yes. So first কোন রেস্টুরেন্টের নামটা কি? So আমি মেলবোর্নে একটা বিজি রেস্টুরেন্টে কাজ করতাম, ওইটার নাম Stalactites. Stalactites is a Greek restaurant in Melbourne for about 40 years. আরো বেশি, because I left Stalactites about 6 years back. So এখন আরো বেশি। So এটা একটা মেলবোর্নের একটা হেরিটেজ টাইপের রেস্টুরেন্ট, মানে ওই 70s এর দিকে 60s এর দিকে ওই রেস্টুরেন্টটা ওপেন করছে। So it's been an institution, a 24-hour restaurant, one of a kind. So and very busy, and food's pretty good. Like we used to go through about 15,000 customers a week. So 15,000 customer for a city, that's a lot. বলতে গেলে বাংলার স্টার কাও। আচ্ছা, আপনি ওখানে কতদিন কাজ করছেন? ওইখানে আমি 4.5 বছর কাজ করছি। বাহ, পুরো ব্যাচেলর ডিগ্রি বলতে? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, কিছু কারণ ছিল। সেটা হচ্ছে যে ওইখানে আমি ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি 4 বছর ছিলাম, মানে আফটার a year and a half আমাকে অপরচুনিটি দিয়েছিল টু রান দ্য প্লেস। ম্যানেজার হয়ে গেছিলেন? ম্যানেজার ছিল, আমি সুপারভাইজার ছিলাম। So I used to organize the place. আমার ম্যানেজারের পয়েন্ট ছিল যে তুমি 2 জায়গায় কাজ ক্যান করবে, তাই না? এক জায়গায় তুমি যদি ফ্লেক্সিবিলিটি পাও, why not? কারণ আমি at one point আমি ক্রাউন ক্যাসিনোতে ফুড কোর্টে কিছুদিন কাজ করছিলাম রেস্টুরেন্টে, বাট ওই যে মুভমেন্টটা হয় ওইখান থেকে এক জগৎ থেকে আরেক জগৎ, এটা বড় ব্যাপার। সো এমনি ওই সময় আপনার মেলবোর্নে আপনার ইনকাম কেমন ছিল, এন্ড লাইক লিভিং এক্সপেন্স কেমন ছিল? ইট মাস্ট বি আ হিউজ ডিফারেন্স ফ্রম নাও, এখন থেকে। তো তখন আপনার ইনকাম লাইক পার আওয়ার কত পাইতেন? So I'm যখন কস্ট, লেটস সে রেন্ট বা ফুড। So a couple of ways you can get around this. So মেলবোর্নে যখন আসছি সেই সময় মিনিমাম আমার রেস্টুরেন্টে $19 ছিল। So that's the starting.
when I became a supervisor সেই সময় তো Balance. obviously বেশি সময় আমাকে ফ্ল্যাট রেট দিত আচ্ছা and ওরা সিটিতে একটা পার্কিং প্রোভাইড করতো আচ্ছা। আমাকে যাতে আমি পরে যখন গাড়ি কিনলাম এক বছর পর তখন একটা পার্কিং প্রোভাইড করতো দুইটা গাড়ি নিয়ে আসতাম বাট অনেস্টলি মানে সেই সময়ের লাইফ আর মানে এখনকার লাইফ পুরাই ডিফারেন্ট আমি এখন তুমি যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ফিউল প্রাইসেস এখন ওদের 2 টাকা এখন 2 টাকা 2 সেন্ট আমি যখন $2 সেন্ট আমার ফার্স্ট গাড়ি কিনছি অস্ট্রেলিয়া সেই সময় আমি যখন টপ আপ করছি সেই সময় ছিল $1 আচ্ছা $1 আমি একবার 99 সেন্টস না 95 সেন্টস মানে টপ আপ করছি আচ্ছা সো compared to that এখন like everything is gone up. And then what about rents? Like এখন যেমন আপনার 200 নিচে পাওয়া যায় না কোথাও বলতে পারছি অবশ্য কোথাও না মানে হয়তো স্পেশালি সিডনি মেলবোর্ন আমাদের এখানে ওভারে 200 নিচে পাওয়া যায় না তখন আপনি কেমন রেন্ট দিতেন হ্যাঁ 200 কিন্তু ওটা শেয়ার হ্যাঁ sharing a house হ্যাঁ And that's- 200 for one room হ্যাঁ One room. আপনি 3 বেডরুমের পাশে একটা রুম নিলে And, you're paying 200 হ্যাঁ probably you have to pay utilities and Yeah. other stuff as well bills হ্যাঁ so সেই সময় যেটা আমি করছিলাম obviously we share and আমি একটা জিনিস হচ্ছে তোমার এই জিনিসটা আগেও বলছি যে আমি নিজের একটা বাসা নিয়ে থাকতে পছন্দ করি তো সেই সময় আমি চিন্তা করলাম যে আসলে কী করা যায় কারণ রেন্ট যেহেতু এক্সপেন্সিভ বাট অলদো দ্যাট বিং সেড মেলবোর্ন এখনও স্টিল ওয়ান অফ দ্য চিপেস্ট অ্যাফোর্ডেবল প্লেসেস টু লিভ সো ফার ইন অস্ট্রেলিয়া তো এখনও তুমি যদি ওই ওয়েস্টে যাও পয়েন্ট কুক ট্রুবেলিনা ওইসব জায়গায় তুমি স্টিল ইউ ক্যান গেট রেন্ট ফর $450-500 so that's a 2-bedroom apartment 2 or 3 bedroom 2 to apartment 3 bedroom apartment for $400 to $500 per week Yeah, and একটু দূরে সিটি থেকে অবভিয়াসলি বাট আমার ঠিক খেয়াল নেই আমি যখন একটা রেন্ট নিয়েছিলাম একটা অ্যাপার্টমেন্ট 2 বেডরুম অ্যাপার্টমেন্ট ছিল আমি ডিফারেন্ট ছিলাম কারণ ওর সাথে যখন একসাথে নিয়েছি তখন আমরা একসাথে ছিলাম তো নিয়েছিলাম সেই সময় আমরা মান্থলি মনে হয় $1,400 দিতাম monthly 1400 so ওটা কত আসে উইকলি আপনার সো মান্থ আমরা মানে উইকলি ওই হিসাব করতাম না কারণ হচ্ছে কি আমার কাছে একটু পেইন লাগতো বুঝছো আর উইকলি প্রত্যেক সপ্তাহে টাকা দিই আচ্ছা টাকা তো তোমার দিতেই হবে না তাই না টাকা তো তোমার দিতেই হবে তো পুরো মাসের হিসাব করতে হবে $700 তো $700 কত $180 or something around 180 180 so this was back in 2015 in the middle of 2014 so আমি যখন আসছি ফেব্রুয়ারিতে আমরা বাসাটা নিয়েছিলাম আমাদের জুলাইয়ের দিকে আচ্ছা তো ওই বাসাটা কার্টুনে ছিল ওখানে আইম্যাক্স থিয়েটার ছিল নেক্সট আইম্যাক্স থিয়েটার একটা স্মল ছিল which is affordable কারণ ওইখান থেকে আমার কাজ ছিল হচ্ছে 15 minutes walk so সিটিতে থাকার কিছু কিছু বেনিফিট আছে রাইট তোমার ইউনিট আছে আর মেলবোর্নের ওই রেডিয়াসের মধ্যে ট্রাম ফ্রি আচ্ছা হচ্ছে তোমার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নেই হিয়ার ডাজ মিন ইউ হ্যাভ টু ওন এ কার অ্যান্ড গাড়ি ছাড়া তো টাসমানিয়া তোমার কোনো চলাফেরা করে চিন্তাই করা যায় আর মেলবোর্নে যেহেতু সব কিছু কাছে ছিল only thing we struggle was groceries কারণ groceries আমাদের তো স্পেশাল খাওয়া দাওয়া লাগে বুঝছো এই মশলা টসলা বা এটার জন্য আমাদের একটু দূরে যেতে ফুটছে 2 সপ্তাহ করে যেতাম বাট কস্ট অফ লিভিং অবভিয়াসলি ওই সময়টা আমার এখন মানে আকাশ পাতাল বাট স্টিল আপনি তো রেন্ট বললেন এখন তাহলে কম্পারেটিভলি অত বাড়ে নাই লেটস সে কম্পেয়ার টু আদার সিটি যেমন সিডনিতে যতটা আমি শুনছি আগে অনেক কম ছিল যেমন আপনার 140 তে মানুষজন থাকছে তো আমার নিজের অনেক পরিচিত মানুষ আপনার সিডনিতে 2018 তে যখন 17-18 দে লিভ উইথ লাইক 140 বাট এখন যেমন সিডনিতে 200 নিচে রুম পাওয়া টাফ বাট আপনি তো বলছেন আপনি মেলবোর্নের একদম সিটির কাছে ছিলেন ফর 180 তো এখন আপনার মেলবোর্নের সিটির কাছে রেন্টস হবে অ্যারাউন্ড 250 I guess সিটির কাছে হ্যাঁ 250 বা 300 যাবে সিটির কাছে ফর ওয়ান রুম প্রবলি কত বললো 300 যাবে এখন লাইক সিটির কাছে মেলবোর্নে যদি একটা রুম নেন থাকে না বাট হ্যাঁ ওইরকমই গেস করা যায় আর কি সিটির এখন মেলবোর্ন ইউনিভার্সিটির আশেপাশে যদি কোনো জায়গায় থাকে ওই জায়গায় তো এক্সপেন্সিভ হবে বাট there was a trick that I used back in those days so সেই সময় আমরা যেটা করতাম তো আমরা ওই সিটিতে কিন্তু 6 মাস ছিলাম যে 2014 তে ফেব্রুয়ারিতে আসলাম জুলাইতে ওইখানে ছিলাম তো এখানে 3 মাস 4 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে আমি কি করলাম চিন্তা করলাম যে আমার অ্যাপার্টমেন্ট স্টাইল লিভিং ভালো লাগে না তো আমি সাবার তো আমি বাসা খোঁজা শুরু করলাম সাবারে একটা বাসা পেয়েছি সে সময় সেটা হচ্ছে সানশাইন আচ্ছা তো
সানশাইনে একটা বাসা পাইলাম, সো ওই বাসায় ওইদিকে মুভ হলাম। তারপরে মুভ হওয়ার কিছুদিন পর আমার এক ফ্রেন্ড ছিল, মানে ওইটা কিন্তু শেয়ার হাউস। ফার্স্ট আমরা উঠছি শেয়ার হাউস, ওখানে ভিয়েতনামিজ কিছু ইয়ে ছিল, টেবিল ছিল, ওই সময় ছিলাম। তো পরে আমার এক ফ্রেন্ড বড় ভাই, ফ্রেন্ড স্ল্যাশ বড় ভাই ছিল আর কি। তো উনিও বাসা খুঁজতেছিল। তো পরে আমরা যেটা করলাম, ভিয়েতনামিজরা সব চলে গেল, দে হ্যাভ টু লিভ দ্য ইগো। তো সেই সময় কি ওদের যে লিস্টটা ছিল ওটা ট্রান্সফার করলো। সো ট্রান্সফার যখন নিছি তখন আমার লিভিং কস্ট কিন্তু একবারই পুরো কমে গেল। তখন কি হলো, ওই বাসার রেন্ট ছিল, ইট ওয়াজ a decent house, it was a house to get by, let's be honest. So but যেহেতু সারাদিন কাজ করি, ইংরেজিতে থাকি, who cares, you're a student, কোনো জায়গায় থাকতে পারলে। তো আমরা যেটা করলাম, ওই বাসাটা নিলাম, নেওয়ার পর নিচে দিছি। তো পরে আমরা টেনিস করা শুরু করছি। সো বাঙালি, তারপর ইন্ডিয়ান আমরা অ্যাডভার্টাইজ করলাম। সো পরে বাসাটা আমরা রেন্ট আউট করে দিছি আর কি। সো 4 বেডরুমের বাসা ছিল, কোয়াইট চিপ, $1200, $1175 রেন্ট, তো $1200 পার মান্থ রেন্ট, pretty cheap. pretty cheap. বাসার কন্ডিশন বেশি একটা ভালো ছিল না, কিন্তু মানে তখন আমি বাসাটা রেন্ট আউট করে দিলাম। যখন রেন্ট আউট করে দিলাম তখন লিভিং কস্ট কিন্তু আরো চিপ হয়ে গেল। আচ্ছা, আমি আর আমার যে ফ্রেন্ড, আমরা একটা বিশাল একটা রুম ছিল, ওই রুমের মধ্যে আমি আর থাকতাম, শেয়ার করতাম। তো ওই রুমে থাকতাম, আর বাকি যে 3 রুম আছে ওগুলো রেন্ট আউট করেছি। বাট বিং ফেয়ার, এমন না যে কাউকে রিপ অফ করছি, বিং ফেয়ার, মানে মার্কেট প্রাইসে দিছে। এক্স্যাক্টলি। তোমার একটা জিনিস বলি, তোমার যদি আমি মেলবোর্নে থাকতে দিই, 2 minutes away from the station, হাঁটে যেতেছো। তারপর 4-5 minutes away from groceries, সব কিছু আছে। আমাদের দেশি কমিটির একটা ভাইব ছিল, তো সব কিছু হালাল মাংস, তারপর গ্রোসারি, এভরিথিংস ক্লোজ, ফ্রুট শপ, ভেজি শপ, এভরিথিংস ক্লোজ। তো আমরা সে সময় একটা রুম ভাড়া দিয়েছিলাম পার পারসন $400। এটা পার উইক না পার মান্থ? আচ্ছা, সো হ্যাঁ, তাও that's very cheap, ওদের জন্য অনেক চিপ। এক্স্যাক্টলি, এন্ড that's per week $100. হ্যাঁ, that's very cheap for them as well. এন্ড যে ছোট রুমটা ছিল ওটা আমরা রেন্ট আউট করছিলাম $350, less than $100. হ্যাঁ। So everybody wins, and the best part is I get to pay $150 a month. আমি আর আমার যে বন্ধু, মানে যে স্ল্যাশ বড় ভাই যে ছিল, আমরা দুজন মিলে $150 করে দিতাম। দুইজন মিলে মানে এক একজন $150 করে দিতাম, আর বাকিগুলো এরা 3 জন দিত। That's it. You save money. That's true. But ছোটখাটো একটা ওয়ার্নিং আছে এর মধ্যে। সো এই টেনেন্ট স্কুলের মধ্যে এক সময় আমরা অ্যাডভার্টাইজ করলাম। সো I don't know what's his problem. He was a psychopath, আচ্ছা, সে রাত 12টার সময় হাসে। আচ্ছা, বুঝছো, সে আফগানিস্তান থেকে আসছে। তো আমরা যখন অ্যাডভার্টাইজ করছি, কারণ লুকিং ফর এক লোক পাইছি, সে আফগানিস্তান। সে আসছে, রাতের বেলা হাসে, রাতের বেলা চিল্লায়, কি যে একটা সিচুয়েশন। সো বি মাইন্ডফুল যে সবসময় টাকা সেভ করতে গেলে যে মানে এই পাতে যাও, হ্যাঁ, ইটস গুড ওয়ে, বাট বি ওয়্যার অফ দোজ থিংস, এন্ড বি কেয়ারফুল আর কিছু জিনিস। হ্যাঁ, এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে ডাউন দ্য ট্র্যাক আরো অনেক বাঙালি ভাই, তারপর ফ্রেন্ড ইনভলভড ছিল বাসায়। অনেক সময় দেখা গেছে যে কারো জব নেই। আচ্ছা, উই অল এক্সপিরিয়েন্স দ্যাট, জব নাই, বা নতুন আসছে বাংলাদেশের থেকে, নতুন আসছে। তো আমরা যে জিনিসটা করতাম, যে কেউ যদি রেন্ট অ্যাফোর্ড না করতে পারে, অন্য কেউ খেতে না। সবাই হেল্প করার ট্রাই করছি, যে কেউ যদি ওই সময় রেন্ট না দিতে পারে তাহলে আমরাই দিতাম। আচ্ছা, যে $150, হ্যাঁ, আর যদি ওই সিচুয়েশনে আমার $100 বেশি দেওয়া লাগে, $150 দিতেছিল। I saved a little bit of money in the last 6 months. If I chuck in another $100, it would help someone. Obviously, এরকম সিচুয়েশন হয়েছে। আমাদের একটা ছেলে ছিল, ওর জব ছিল না, একটু ক্রাইসিস। সবাই যেহেতু জব করে, $50 আর $100 কি বুঝছো, আর বাসায় রান্না বান্না থাকবে তো সবাই। That's good, right? তারপর এমনি was it very tough to get jobs তখন, back in those days? আমার জন্য একটু টাফ ছিল। আমার it took me 3 months to get a job in Melbourne. But এই রেস্টুরেন্টে? হ্যাঁ, but that's just me. কারণ আমার যে ফ্রেন্ড ছিল, যে সিনা, যার কারণে সে গেছিলাম। তো ওরা মানে যে ফ্যামিলি ছিল মেলবোর্নে, ও ঢুকার
3 দিনের মাথায় ম্যাকডোনাল্ডস ঢুকে গেছে আচ্ছা আচ্ছা বিকজ হি হ্যাড সাম হি হ্যাড কানেকশন দ্যাট এটা বাংলাদেশের মতো না যে কেউ কারো ঘুষ দিয়ে ঢুকার লাগবে হ্যাঁ। ইটস অ্যাবাউট নোয়িং সো ওই যে মানে ম্যানেজারে চিনত সো রেফারেন্স ছিল আর কি এক্স্যাক্টলি সো আচ্ছা আচ্ছা সো আপনার এই ফ্রেন্ড এখন সে কোথায় সে মেলবোর্নে থাকে হ্যাঁ ভালো বলছি ও মেলবোর্নে আছে ও রিসেন্টলি ওর পার্মানেন্ট রেসিডেন্সি হয়েছে দুই মাস আগে বা 3 মাস আগে হয়েছে। আচ্ছা 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 সো এমনি আফটার ইউ গ্র্যাজুয়েটেড হোয়াট ওয়াজ ইউর লাইফ লাইক যখন আপনি যখন গ্র্যাজুয়েট করলেন তখন তো গ্র্যাজুয়েট করার পর তো সবচেয়ে মেইন চিন্তা হচ্ছে আপনার ফিল্ডে জব অ্যান্ড দেন ইভেন্চুয়ালি উইচ লিডস টু ইয়োর পিয়ার আপনি কি চিন্তা করলেন যে কি হবে দেন ওয়াই ডিড ইউ মুভ টু when did you move to Tasmania এরপরে as far as I know গ্র্যাজুয়েশনের একটু পরে তাজমানিয়া মুভ করছেন না yeah না the reason I'm laughing here is because আমি আমার ব্যাচেলর কমপ্লিট করার আগে আমি বিয়ে করছি ওকে so me and Ria we got married in 2016 so 2016 তে আমরা বিয়ে করলাম ব্যাচেলার্স ওই বছর শেষ হলো and Ria 2017 দিকে এখানে আসছে আচ্ছা তো ফানি এনাফ আমি যখন রেস্টুরেন্টে কাজ করতেছিলাম সেই সময় like I loved it I'm kind of like a people person Okay. so যেটা হয়েছে সেটা মানে I had a change of thought like আমি অ্যাকাউন্টিং ডিগ্রি করছি বাট আমার কোনো সময় অ্যাকাউন্টিং ফার্স্ট প্রিফারেন্স ছিল না Okay. so working in a restaurant I like interacting with people I like talking to people have my good share of love and না এই ফেস টু ফেস কাস্টমার সার্ভিসের যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সো আমি গ্র্যাজুয়েট অলদো অ্যাকাউন্টিং এ করছি বাট রিয়েলিস্টিকলি I never applied for accounting job Okay. which you shouldn't do absolutely because you spend that much money to get a degree but এটা আমার চয়েস আমার কাছে কোন সময় ভালো লাগে মানে কোন সময় অ্যাকাউন্টিং ভালো লাগে করছি সবাই জানে এটা পিআর এর জন্য একটা রিকোয়ারমেন্ট করছি বাট I like customer service আমার কাস্টমার I like interacting managing the restaurant এই জিনিসগুলো খুব ভালো লাগছে না ওই যখন বিয়ে করলাম বিয়ের আগ পর্যন্ত মানে রিয়া মানে অস্ট্রেলিয়া এর আগ পর্যন্ত কোনো সময় ওই সেকেন্ড থট দিই নেই যে হোয়াটস নেক্সট আচ্ছা আচ্ছা মানে বিকজ কাজ করতেছি তারপর ইউনি করতেছি সাথে তো আছে বাসার কাজটা সবকিছু মিলে সবকিছু একসাথে ম্যানেজ করতেছি তো মানে ওই থটটা হয় না যে টাইম খুঁজে পাইনি যে আসলে এরপর কি করব হোয়াটস দ্য নেক্সট স্টেপ আচ্ছা তো আমার একটা গুড ফ্রেন্ড ছিল শাহরুখ আলী পাকিস্তানি রেস্টুরেন্টে কাজ করতো সো শাহরুখ আলীর সাথে প্রত্যেক দিন যখন কাজ স্টার্ট করতাম কারণ উইজ টু ডু 7 আওয়ার শিফট সরি 12 আওয়ার শিফট সো সন্ধ্যাবেলা 7টা থেকে সকাল 7টা তো প্রত্যেক দিন শাহরুখ আলীর সাথে দেখা হতো শাহরুখ আলী আমার বলতো ভাই क्या कर रहा है मतलब शाहरुख don't bother me I'm going as usual अभी क्या कर रहा है what's the plan so he was a good friend really good friend and ও সব সময় বলতো যে কি প্ল্যান আছে আমি কোন সময় প্ল্যান করি ওই সময় যদি আমি কোনো কারণে প্রোগ্রাম কোর্স করতাম my life would have changed and we probably wouldn't have this podcast in the first place আমার মেমন ছাড়া লাগতো না আমার তাসমিনে কোনো সময় আসা লাগতো না I would have been I would have lived in Melbourne Okay. but twist of fate right আমরা বিদেশে একটা জিনিস হচ্ছে we live our lives and we do the best effort we can right but the end result that's not up to you that's not really up to you আচ্ছা আচ্ছা Allah subhanahu wa ta'ala যেভাবে লিখে রাখছে ওই এফোর্ট দিতেছে like it's not gonna work out like আমি যে last being honest আমি last 5-6 years যে প্ল্যান করতেছি nothing worked out আচ্ছা আচ্ছা nothing worked out but ওই যে এফোর্ট দিতেছি এটা রিদিকা ফর এক্সাম্পল এটা আমার কিন্তু প্ল্যান ছিল অনেক বছর ধরে যে to get her here and yeah everybody's gonna come together we're gonna like তুমি যে সময় আমাদের লাইফে আসছো তসিফ সেই সময় লাইফ মানে আমাদের লাইফটা সব গুছায় ফেলাইছি আর কি বুঝছো যে সব ফ্যামিলি আছে বাট এই যে তোমাকে যে স্টোরিগুলো বলতেছি এগুলো দিস ইজ ওয়্যার আই কাম ফ্রম বুঝছো অল গুড দ্যাট হ্যাঁ ইট ওয়ার্কড আউট বাট নট অ্যাকর্ডিং টু দ্য টাইমলাইন ওকে এই প্ল্যানটা ছিল আর এক বছর আগে তুমি যে সময় তাসমানিয়া আসছো সেই সময় প্ল্যান ছিল ইট ডিডন্ট ওয়ার্ক আউট বাট দ্যাট ডিডন্ট স্টপ মি ফ্রম ডুইং ইট অফ ট্র্যাক হয়ে গেল না সো ওই সময় ওই আমি শাহরুখ খান সবসময় বলতো যে কি করবি কি প্ল্যান আমি চিন্তা করি তো যখন রিয়া আসলো তখন চিন্তা এখন কি করবো
তো পরে অপশনস খোঁজা শুরু করলাম বিকজ উই নিড টু স্টে, ক্যান্ট গো ব্যাক। মানে 7 বছর বিদেশে আসার পর কোনো মানে মানে উই যে ফার্স্টে যে চিন্তা করতাম যে আসবো ডিগ্রি করবো দেশে যাবো, লুক আফটার দ্যাটস বিজনেস, দ্যাটস টু রাইট, I was by myself. তো ওইটা it was on to take, এক কথায় যে মানে ওইটা এখন সম্ভব না। তো যেটা আমরা বলতে চাই বিদেশে কিছু শিকড় বদলাই গেছে অস্ট্রেলিয়ায়, এখন কিছু করতে। আমাদের এক বড় ভাই আছে, মানে সে সময় ছিল, সে বলতো যে যত কিছুই করো দেশে যাওয়া যাবে না, দেশে যাওয়া যাবে না, সো ওয়ার্ক ইউর ওয়ে অ্যারাউন্ড। সো যদি শারীরিক কথাটা শুনতাম তাহলে আমি চাইতাম, কিন্তু সরকারের কথা যেহেতু শুনি নাই, তো সে সময় চিন্তা করতেছি কি করবো। তো কোনো একটা কিছু করতে হলে অবভিয়াসলি কমফোর্ট জোনের বাইরে যেতে। তো কতগুলো এডুকেশন কনসালটেন্ট, তারপর মাইগ্রেশন কনসালটেন্টের কথা বলতে আসলে নেক্সট প্ল্যান কি। তো তখন ওরা বললো যে হ্যাঁ, এই যে তোমার পসিবিলিটি আছে, তুমি তাসমানিয়াতে নিবো অথবা তুমি নর্থ জয়েন্ট। আর ক্যামেরা তো অপশন আছে, বাট ক্যামেরা ইটস ভেরি টাফ। তো 2018-এর কথা, তো সেই সময় প্ল্যান করতেছি শিবিকে তাসমানিয়া নিবো, বিকজ মেলবোর্ন ইটস মানে ওরা বলছে যে এখান থেকে সেটেল হওয়া পিয়ার নাও একটু টাফ বা অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, মানে ওখানে যদি থাকতাম পুরো বেসিক্যালি জুয়া খেলার মতো অবস্থায় ছিল। আচ্ছা আচ্ছা, আদার ইউ উইন বিগ অর ইউ লুজ, ইউ গো হোম, রাইট? সো এটা আমার ফ্রেন্ডের কথা বললাম, ছিলেন ও কিন্তু আমার 1 বছর আগে আসছে, কিন্তু ওই যে ওর কিন্তু পিয়ার হয়েছে রিসেন্টলি, যে 2-3 মাস হলো, বুঝছো? এর আগে নো সাইন অর এনিথিং like how he's going to progress. আর এখানে সিনান wasn't sincere, সিনানের কিছু প্রবলেম ছিল, এগুলো অনেক কিছু ইনভলভড আছে, বাট সিনানের এটা অনেক আগে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আর ওই যে আবার একটা কথা বললাম যে আল্লাহ যেন লিখে রাখছে উনি, তো ওইটা আর কি। তো ওই সময় কোনো মানে ওরকম কোনো ইয়া ছিল না যে কি হবে না হবে, কথা চিন্তা করতেছে। So পরে you moved here back in 2018? Yeah. সো পরে এখানে এসে হোয়াট ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট? আপনার মাইগ্রেশন এজেন্ট কি বলছে যে কত বছর থাকতে হবে বা কি কাজ করতে হবে, হোয়াট ইউ হ্যাভ টু ডু? সো আমরা যখন কনসালটেশন করতেছিলাম অ্যারাউন্ড মার্চ অর এপ্রিল, সো অ্যাজ তুমি তো জানো যে অস্ট্রেলিয়ান মাইগ্রেশন ওয়াজ চেঞ্জেস লাইক দিস, this is there, it's not there, but that's going to cost you a couple of years of your life to fulfill that requirement. এইভাবেই অনেক বাঙালি দেশের বাইরে আছে এখানে থাকে, সবাই এই সাইকেলের মধ্যে পড়ে। তো যখন মার্চে যখন আমি মাইগ্রেশন এজেন্টের সাথে কথা বলছি, তখন তারা বলছে যে তুমি তাসমানিয়া যাবা, 3 মাস থাকবা, ঠিক আছে? সে সময় কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট হয়ে গেছে, মানে যে অ্যাকাউন্টিং পিটি ক্লিয়ার হয়ে গেছে, তারপর অ্যাকাউন্টিং স্কিল অ্যাসেসমেন্ট হয়ে গেছে, মেইন গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু এখানে ডান। এখন তাসমানিয়া রিকোয়ারমেন্ট ছিল তুমি এখানে যাবা, ঠিক আছে? যে কোনো জবে 3 মাস জব করবে, ঠিক আছে? খালি এমপ্লয়ারটা একটা নোট নিবা যে ইউ বিন ওয়ার্কিং দেয়ার ফর 3 months, দ্যাটস ইট, ডান। তো সেই সময় আমি ওই যে পোস্ট গ্রাজুয়েট ভিসা টিআর ভিসা চলে গেছে, 485 এ ছিলাম। তো ওইখানে 2 বছর ছিলাম, 2 বছর টাইম, মানে 485 এ 2 বছর আপনি তাসমানিয়া ছিলেন ওই ভিসা? না, মানে ওই সময় স্টার্টিং এর দিকে ছিল আর কি, মানে স্টার্টিং না, সরি, আমি 485 অ্যাপ্লাই করছিলাম জুলাইয়ের দিকে 2017-তে। আচ্ছা, আর 2017 অক্টোবরে রিয়া আসলো, এরপর এপ্রিলে গিয়ে চিন্তা ভাবনা করতেছি কি তাসমানিয়া নিব। তো মানে সেই সময় আমি প্রায় 8-9 মাস ইনটু দ্যাট ভিসা, সো চিন্তা করলাম যে ইয়ে করি, আরো 1.5 বছর হাতে টাইম আছে। তো ইভেন্টুয়ালি ওই সময় মুভ হয়নি, কারণ কাজে বিয়ে ছিল, প্রেশার ছিল, সবকিছু গুছা আসতে হতো। হ্যাঁ, কারণ এবার তো মুভ করা ইজি না, বুঝলেন? কারণ সেই সময় আমি যে সময় একা ছিলাম সে সময় তো সমস্যা নেই, কিন্তু রিয়া আসছে, তো বাসা তো পুরো গুছানো, মুভ করতে গেলে ইউ নিড টু গেট অল অফ ইউর স্টাফ ফ্রম দেয়ার to across the river, not across the ditch that we like to call it, across the ditch 2008, right? So তো আস্তে আস্তে মনে করে গুছানো শুরু করলাম যে আসলে কি করবো ওখান থেকে। তো পরে প্ল্যান করা শুরু করলাম যে এখান থেকে মুভ করা শুরু করবো। তো ফার্স্টে আমি খুব সম্ভবত অগস্টের দিকে একবার আসছিলাম, আসি দেখবো মানে বাংলাদেশের থেকে আসছি, বুঝছো? হ্যাঁ, আই বিন লিভিং ইন কোয়াইট প্লেসেস। যখন নিউজিল্যান্ডে প্রথম গিয়েছিলাম সে সময়
অকল্যান্ডের যে মেইন যে রাস্তা কুইন স্ট্রিটে আমি হাঁটতেছি তো আমি বলতেছি হোয়ার ইজ অল দ্য পিপল বাংলাদেশে যেমন হাসলিং মনে করে লোকজন আছে সবাই একজন সাথে মুদা খাইতেছে এরকম ব্যাপার তো কাছে লোকজন করি বাট তাসমিনে আয়সা মনে করে আরো বিদেশ তো আরো অকল্যান্ড থেকে হ্যাঁ মানে আমরা দিয়ে কই আসলাম আচ্ছা কই আসলাম তো আমি সকালবেলা আসছি আয়সা ওই 12টার দিকে আসছি আয়সা ব্যাকপ্যাকারে চেকিং করছি মানে ব্যাকপ্যাকারে একা আসছি বিয়ে ওইখানে আছে কাজ করতেছি আমি আসছি ওরা একটু রেস্টেস নিলাম একটু ঘুরলাম তারপরে বিকাল 7টার দিকে বেরিয়েছি হেভি ঠান্ডা বাইরেছি কোনো মানুষ নেই সব দোকান পাট বন্ধ এই সেই এমনিতে 5টা 5:30 সময় মেলবোর্নে বন্ধ হয় বাট সিটিতে তো প্রচুর মানুষ 4.5 বছর সিটিতে কাজ করছি অলওয়েজ মানুষজন দেখছি আর হবার টাউন সেন্টারের মধ্যে দাঁড়ায় আছি ব্যাকপ্যাকারে কোনো মানুষ নেই এটা তো একটা রিয়াল ফোন দিচ্ছি এই না এই জায়গায় আসছি এখানে কোনো মানুষজন নাই কি করবো না এখানে কি মুভ লাগবে যাই হোক তো পরে আমি এর পরের দিন ভাই সিরিজ মিডিয়া শুরু করছিলাম তো ফরচুনেট নাফ আমি একজনের সাথে পরিচয় হয়েছিলাম বার্থডে রেস্টুরেন্টের ওনার পরে ও আমাকে বলছিল যে হ্যাঁ একদিন ওদের সাথে ট্রায়াল দিচ্ছি তারপর ও বলছিল যে না ভেরি হ্যাপি সব কিছু নিয়ে once you come back when you decide to move here we'll offer you a job তো ওইভাবেই স্টার্ট হইলো এটা কোথায় রেস্টুরেন্টটা এটা হচ্ছে তোমার সালামাঙ্কা একটা রেস্টুরেন্ট আছে মাল্টিনি ইটালিয়ান রেস্টুরেন্ট সো ফ্যামিলি ওন বিজনেস ওরা অনেক পুরনো রেস্টুরেন্ট এবং দে রিয়েলি রিয়েলি গুড ওরা আসলে ওই বিজনেস ফ্যামিলি এন্ড ওরা রেস্টুরেন্ট ফ্যামিলি আর কি ওদের কাপল অফ রেস্টুরেন্টস আছে চেইন অফ রেস্টুরেন্টস চালাতে ফ্যামিলি হ্যাঁ সো ওদের হচ্ছে নর্থ মেলবোর্ন একটা সরি নর্থ মেলবোর্ন নর্থ হোবার্ট একটা রেস্টুরেন্ট আছে পাঞ্চবিলা ওরা পাঞ্চবিলার মালিক আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে সিনসাইড তো এটা 2018 কথা ছিল 2014 কত বছর 8 বছর হয়েছে আচ্ছা 8 কেন কি বলি 6 বছর 6 বছর 6 বছর So that then you went to Melbourne and then আবার এখানে আসছে হ্যাঁ পরে কতদিন পরে এটা যখন অক্টোবর হলো ফানি মানে যে জিনিসটা ভালো হয়েছে ফানি সরি সেটা হচ্ছে যে আমরা যে আমি রিয়া যখন অক্টোবর থেকে আসছিল তখন যে আমাদের যে ব্যাচেলার বাসা ফার্স্ট ইয়ারে বলতেছিলাম শেয়ার বাসা তো শেয়ার বাসার থেকে মুভ হয়ে আমাদের নিজের বাসা তো লিস্ট ছিল তো লিস্টের 1 বছর হয়েছে তো আমরা চিন্তা ভাবনা করছি লিস্টটা কমপ্লিট করে তারপর মুভ করবো আর লিস্ট কমপ্লিট না হলে তো জানেন তোমার দে ক্যান হোল্ড ইউ আপ ফর ইট ঠিক আছে সো যদি লিস্ট কমপ্লিট না কারণ 1 বছর লিস্ট সাইন করছি তোমার ওদেরকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য পয়সা দেওয়া লাগবে প্লাস হইতেছে দ্য টাইম দে ডোন্ট গেট অ্যানাদার চ্যানেল তোমার পয়সা পে করতে 1 বছর লিস্ট শেষ হয়ে গেল দ্যাটস দেয়ার বিজনেস আর ওই সময় রেন্টাল মার্কেট এত স্ট্রং না যে ওই অ্যাপ্লাই করলাম আর মানে অ্যাপ্লাই মানে ওইরকম ডিমান্ডটা ছিল না সরি অ্যাপ্লাই করলাম না ডিমান্ডটা ছিল না মানুষের ওই টাইমে আর এদিকে যখন হবার্ট আসলাম যে সেকেন্ড টাইম যখন আসছি সেখানে ফানি স্টোরি বলি এভরিবডি ইজ গোনা গো থ্রু দিস যখন সবাই ফার্স্ট বিদেশে আসে হোয়াটস দ্য ফার্স্ট থিং ইউ লুক ফর ইজ আ প্লেস টু স্টে রাইট সো তুমি তো বাসা খুঁজবে এই দেশে তো খুবই ফর্মাল প্রসিজার তুমি একা থাকো কোনো সমস্যা নাই তুমি হয়তো বা ফেসবুকে পোস্ট দিছো বলছে হ্যাঁ আমার একটা রুম খালি আছে কিন্তু ফর মি ইটস ডিফারেন্ট রাইট আমার ফ্যামিলি আমরা সব কিছু নিয়ে আমরা মুভ করতে হবে উই গট স্টাফ এই সেই সব কিছু নিয়ে তো 2012 থেকে 18 it's been 6 years so in 6 years life তো আমি I've been moving around property hunting and doing like this but I've never seen anything like this so হবার্টে আসছি যখন অক্টোবর যখন মুভ তো অবভিয়াসলি ওই জবে ঢুকলাম আর ইন বিটুইন মানে বাসা দেখার জন্য স্টার্ট করছি তো বাসা যখন দেখতে গেছি I tell you I've never seen anything like this একটা বাসার সামনে গেছি 50 জন দাঁড়িয়ে আছে বাসার সামনে হবার্টে হ্যাঁ আচ্ছা কি হইতেছে তো গেলাম যে কি ইন্সপেকশন আসছে তারা 50 জন একদিন একই টাইমে রিয়েল এস্টেট এজেন্ট মনে করে 20 জন করে ভিতরে নিয়ে যেতেছে বুঝছো দেখাইতেছে আর এরপর গেলাম তুই দেখি আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা মানে সস্তা প্রপার্টি এখানে মানুষের অনেক ইন্টারেস্ট আছে তারপর গেলাম ব্ল্যাকম্যান স্পেতে বুঝছো অনেক দূর হ্যাঁ সেই সময় তো হবার্টের মতো আসছিল বুঝতেছিলাম একটা বাসার দরকার বাসা দরকার তো গেলাম ব্ল্যাকম্যান স্পে বুঝছো সরি না it wasn't Blackman's Way, it was Kingston. Oh, আচ্ছা এটা অত দূরে It wasn't too far. তো কিংস্টনে গেলাম
and same case. আচ্ছা বাসার ভাড়াও বেশি, মানুষজনও বেশি। আমার কাছে লজ্জা লাগতেছে, এক একজন হচ্ছে মার্সিডিজ, তারপর BMW এসব গাড়ি না গাড়ি নিয়ে আসছে আর কি বাসা বাসা ভাড়া নিতে। আচ্ছা আমি গেছি ওকে বাসে, বুঝছো, হাঁটতে হাঁটতে গেছি। কি মানে এটা আমি রুমার্সে শুনছি যে ওই যে তোমার মেলবোর্নের যে সাউথে কিছু সার্ভার আছে, ওখানে বিগ চাইনিজ কমিউনিটি আছে, ওই তোমার লেনরয় গ্লেনভিউ দিকে চাইনিজ কমিউনিটি। ওখানে আমি শুনছি যে মানুষের যখন অকশন হয় বাসার জন্য, সে সময় সব ওই ব্ল্যাক মার্সিডিজ, তারপর ব্ল্যাক BMW সবাই আসে অকশন করতে আসে। তো ওখানে বিগ এশিয়ান কমিউনিটি আছে, সবাই এসে এরকম তারা ওই দামি দামি গাড়ি নিয়ে এসে। আমি মনে করছি যে এরকম কিছু কোনো ভুলে আসছে, তোরা ভালো করে দিয়েছে না, আসলে তো লিজ এন্ড ইন্সপেকশন। কি একটা সিচুয়েশন। মেলবোর্নে যখন বাসা খুঁজতেছিল, সময় যখন রিয়া আমি যখন বাসা খুঁজতেছিল, বাসা পাই না, তো আমার ম্যানেজার একটা ট্রিক শিখাই দিয়েছিল, কত ওদের উইকলি 10 টাকা বাড়াই দেয়, তোর দিল। তো ওইটা করছিলাম মেলবোর্নে, যে 10 টাকা বাড়াই দিয়েছিলাম, $10 আর কি বাড়াই দিয়েছে। তো 2 দিনের মাথায় ফোন দেওয়া হচ্ছে, hey Anika, I'm just giving you a call from this real estate blah 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 and we would like to offer the house. And by the way, do you want to pay $10 more per week? First কথাই তার ওকে আমি 10 টাকা বাড়াই দিব নাকি, হ্যাঁ আমার বাসা দে। তো আমি ট্রাই দ্য সেম টেকনিক। বাট সমস্যা হচ্ছে তাসমানিয়ার যে রেন্টাল রেগুলেশন আছে, এটা যদি আমি ওরা $10 দিই বা যদি নেয়, আর যদি প্রপার্টি এজেন্টস বোর্ড এটা জানে যে মানে প্রপার্টি এজেন্টস বোর্ড পুরো রিয়েল এস্টেটের সব তোমার রেগুলেশন এগুলো যদি কোনো কারণে জানে, খবর আছে। এটাই এখানে করতে হবে না, যেহেতু মেলবোর্নে there have been a lot of real estate, huge জায়গা, কাউ মানে ওই এত টাইম নেই মেলবোর্ন real estate, hundreds and thousands of property, not hundreds of thousands, at least 500, 600, 700 property এরা মেইনটেইন করে। তার টাইম আছে যে ওই কেরালা স্ট্রিটে যে বাসা, ওখানে কি করতে হচ্ছে, টাইম আছে, টাইম নেই। মানে এখানে তো একটু ছোট কমিউনিটি, আর সবাই চিনে। তো এটা হলো লিজিং হিস্ট্রি। তো পরে বাসা বানিয়ে পাইছেন কি আপনি? তো বাসা শেষ পর্যন্ত ওই যে কোন জায়গায় বাসা হয়েছিল, রগ্বির ওদিকে একটা জায়গা আছে, ক্ল্যান্ডনবেল, বুঝছো? ক্ল্যান্ডনবেল, হ্যাঁ চিনি, আমি গেছি একবার। Absolutely disaster of a place, absolutely disaster. মানে there's nothing to say there. তো আমি করছি, কেন বাসার কন্ডিশন অনেক খারাপ, আর না এরিয়া খারাপ আসলে। হ্যাঁ কেন কি হইছে? তো ক্ল্যান্ডনবেল হইতেছে তোমার যত মানে অস্ট্রেলিয়ান জাঙ্কি আসলে। আমি এটা তো জানি না, আমি তো মনে করি যে অস্ট্রেলিয়া 2018 আসছি, এটা বাসা পাইছি। I'm concerned that I have a place to live, I have a roof over my head and that's it. বুঝছো, আমার কথা বলেই যায়। তো সেদিন কি হলো, আমি তো মানে গাড়ি তো মেলবোর্নে রেখে আসছি, গাড়ি তো বাস দিয়ে কোনো রকমে তো গাড়ি দিয়েছি। তো গেলাম, যাওয়ার পর রেজিস্ট্রেশনের সাথে কথা বললাম। ফানি এনাফ ওই এই ফার্স্ট টাইম দেখলাম ওই যে রিয়েল এস্টেট এজেন্ট ওই প্রপার্টি দেখাতেছিল, ওপেন হাউস করছিল, তো ওই হচ্ছে ওনার। আচ্ছা, ওর সাথে দেখা, আমি বললাম দেখ কিরকম ব্যাপার। আমার মেলবোর্ন থেকে এখানে বলছে মি এন্ড মাই ওয়াইফ উই আর ভেরি কোয়াইট, ঠিক আছে। আমি তো ব্যাংক স্টেটমেন্ট দিতে রাজি আছি, উই গট সেভিংস দ্যাট উই ক্যান অ্যাফোর্ড দ্য হাউস 320। আমি বললাম যে দেখ তোর আমি 20 টাকা বাড়াই দেবো, ঠিক আছে, আমি সে সময় কিন্তু জানি না যে আসলে ওটা। তো ও সে সময় কি করলো, তো সে সময় তুই 20 টাকা বাড়াই দিবি, আই উইল অ্যাপ্রিশিয়েট দিস। আমি সে সময় জানি না যে ও যে রিয়েল এস্টেটে ওই পাশে ওইটা, তো 20 টাকা যে বাড়াই দেবে, তো দেখ তো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস, কারণ এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তুই 20 টাকা আমাদের দেস, আমি যে চেষ্টা করতে পারি যে প্রত্যেক মাসে যে বইটা আছে, মানে বড় একটা ব্যাকইয়ার্ড ছিল, এটা নিয়ে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস, ঠিক আছে। আমি বলবো যে আই উইল বি রিয়েলি হ্যাপি ইফ সামবডি টুক কেয়ার অফ দ্য লন এন্ড স্টাফ, if you happy to pay towards extra. So technically আর কি ওই বাসার সাথে ওই মইনের জন্য অ্যাড করেছিল, তো একজন আসতো প্রত্যেক 14 পরে সেই ঘাসটা, which is fair enough, it works out easier, কারণ আমরা তো we are bringing a lot of stuff, অনেক জিনিস ছিল মেমো যেগুলো নিয়ে আসতেছি, আর লন মোয়ার এটা এরকম মনে টাইমে আনা সম্ভব, আবার নতুন করে কেনা। সো ওই বাসায় আপনারা কয়দিন ছিলেন, আপনার ফ্রি আপে? সো আমরা ওই বাসায় 2 বছর ছিলাম, তো 20 পর্যন্ত। Till COVID. So it was a 1-bedroom apartment, নাকি? No, 3-bedroom. 3-bedroom apartment. So অন্য রুম রেন্ট আপ করছেন? আমরা কিছুদিনের জন্য এক ভাইকে রাখছিলাম, তো ওনারও সেম কেস উনি তাসমানিয়া বলতেছে, তো নতুন বিয়ে করছিল, তো আমি চাই তো রাখতে পারি আমাদের 3-bedroom। আর একটা জিনিস, আমি তো সে সময় তো জব করতেছি, রিয়া সে সময় জব করে না, এরিয়াটা তো আমি সেরকম বুঝি নেই।
বাসায় একা থাকবে সেই হিসাবে চিন্তা করছি মানে ক্ল্যান্ডন ওয়েলের যে একটু আনসার জায়গা আমি যাই না। আমি একবার একটা গাড়ির কভার কিনতে ওখানে গেছিলাম, আই রিমেম্বার একটা গাড়ির কভার কিনছিলাম, আমি 5 মিনিটের জন্য গেছি, গিয়ে এটা নিয়ে চলে আসছি। সো এরকম যে একটু জাঙ্ক এরিয়া আমি যাই না। এখনো কি এরকম ক্ল্যান্ডন ওয়েল? অলওয়েজ, কারণ ওই যে আমি যখন ওই যে রেজিস্ট্রেশন এজেন্টের সাথে কথা বলার জন্য কিছু বললাম, হ্যাঁ উইল গিভ দ্য হাউস, রাইট। আমি তো খুবই খুশি, আসছি তো কাজে গেছি রেস্টুরেন্টে, এই বাসা পেয়েছি কই বাসা পেয়েছি ক্ল্যান্ডন ওয়েল। এই ক্ল্যান্ডন ওয়েল যখন বলছি না, সবাই চেহারা না মানে ফ্যাকাশ হয়ে গেছে। What's with the face, man? পরে আমার বলতেছে যে Clarendon Well, do you have any idea about Clarendon Well? I'm saying, no, I got the house. So, I got the house. What else? তো তারপরেও বলতেছে যে ওই জায়গায় যারা যারা থাকে ওরা ওদের নিজের একটা কমিউনিটি আছে, সবাই যারা যারা নিজেরা চিনে এদের মধ্যেই থাকে, এরা বাইরে কাউর থেকে ইয়ে করে না, ঢুকতে দেয় না আইডিয়া। আমি তো বাসাটা নিয়ে নিছেন নাকি? বাসা তো মনে করো যে চাইল্ড লাইন করে তো যাই হোক, আমরা আমাদের এই সত্যি কথা বলতে মানে ওখানে যে 2 বছর ছিলাম, there was times that আমার কাছে মনে হয়েছে সেফ নেইবার, এরা ওয়াইল্ড পার্টি করে হচ্ছে ড্রাইভের মধ্যে বার্ন আউট করতেছে হচ্ছে। একবার তো খুলছি নেই যে পুরো ব্রেকে আগুন ধরা দিচ্ছে, একটা গোল্ডেন কমোডর ছিল, কমোডরদের পুরো আগুনই ধরা দিচ্ছে ওদের। এটা কি ওদের গাড়ির পার্কিং এর ভিতরে? হ্যাঁ, মানে পুরো মানে ড্রাইভারটা মানে এরকম উঠে একটু ড্রাইভার ছিল, টার্নিং সার্কেল ছিল আর ওইদিকে বাসা আর কি হচ্ছে। ওই টার্নিং সার্কেলের মধ্যে বার্ন আউট করতেছে রাত 12টার সময়, ওয়াইল্ড পার্টি, এভরিবডি ড্রাঙ্ক, খুব বাজে অবস্থা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছো। সো যাই হোক, সো আপনি 2018 থেকে 2021 পর্যন্ত এখানে ইউ ওয়ার্ক এট দ্যাট রেস্টুরেন্ট ছাড়া ওখানে কিনা ইউ চেঞ্জ জবস? ওখানে কিছুদিন কাজ করছিলাম, তারপর কিছুদিন এয়ারপোর্টে কাজ করছিলাম। তো এই খবরটা আশা করবো সিকিউরলি মানে কোনো একটা জবে থাকেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় কাজ করছি। বাট এমনি আপনি 491 ভিসার জন্য কোন জবটা দেখেছিলেন? হ্যাঁ, তো ওই যে বলতেছিলাম না যে ওই যে মানে ওই মাইগ্রেশন 3 মাস জব করলেন। 3 মাস, তো ওটা জুলাই পর হয়েছে 6 মাস। সো স্কিল অ্যাসেসমেন্ট, এভরিথিং, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক সব কিছুটা এখন আমি ওই জব করে স্টার্ট করছিলাম। সো এক জায়গায় কাজ করতাম, তো ওইখানে 5 মাস মানে 5 মান্থস পুরো ফুল টাইম কাজ করছি। 6 মান্থ থেকে সে সময় কিন্তু 491 ছিল, 489 ছিল। সো 6 মাসের মাথায় অ্যাপ্লাই করি, যে মালিক আছে সে তো দোকানে বিক্রি হয়েছে 5 মাসের সময়। So everything went downhill from that. So ওইদিকে আবার 485 visas আর গ্রাজুয়েট টিআর আর কি টিআর ওটা শেষ। আচ্ছা, বুঝছো। So things went downhill really quick. আচ্ছা, So back to 20 hours restriction of jobs. Why you went to the student visa আবার নাকি? হ্যাঁ, পরে আবার স্টুডেন্ট ভিসা যাওয়া লাগছে। তো এখন এখানে কোন একটা কলেজে ঢুকেছেন নাকি? হ্যাঁ, তো সেই সময় যে জিনিসটা করছিলাম, আমার অবভিয়াসলি এখানে আমার একটু ভুল হয়েছে, কারণ চার্জ নেই বেশি। আমরা এখানে মুভ হওয়ার পর আমার ফার্স্ট ইয়ার কলেজে ঢোকা উচিত ছিল। সো আদার আমার 6 মান্থস জব ছিল, অথবা আমি 1 বছরের জন্য একটা কোর্স করতাম, তাই নিয়ে আমি 491 জন্য একজন ছিলাম সেই সময়। সো 3 মান্থসের ক্লজ উঠাই দিয়েছি, we got 6 months now, or you can study 1 year and then so 1 year পড়লে কি you can directly apply for 491 তখন এরকম obviously if you have relevant skill assessment and everything with the English professionals, যেগুলো নর্মাল লাগে আর কি। তো ওই পজিশনে ছিলাম, বাট আমার অনেকজন বলছিল যে ডোন্ট রিলাই অন দ্য জব অনলি। এগেন এরকম শাহরুখের মতো আরেকজন লোক ছিল, আমাকে বলতেছিল, অ্যান্ড young Anik never listened to it. By the way, আমার কিন্তু দেশের মানুষ Anik নাম ছিল, not Anik to listen. That's my English name. হ্যাঁ, সবাই আমার বাংলা সবাই তসিফ ডাকে, এখানে সবাই মীর ডাকে, জাস্ট মীর। কেউ তসিফ প্রনাউন্স করতে পারে না, আমাদের কাছে কবে মীর। সো পরে আপনি কোর্সে এনরোল হয়েছেন কোন ইয়ারে? সো ওই কোর্সে এনরোল হয়েছি 19 মার্চের দিকে। 19 মার্চে ওটা শেষ হয়েছে 20 মার্চের দিকে। তো তখন আপনি এখান থেকে স্টেট নমিনেশন ডিরেক্টলি পাই গেছেন কোর্স নাকি? না, আমি 2018 তো এখানে এন্ডের দিকে, অক্টোবরের দিকে মুভ করলাম। 2019 এর ওই এপ্রিল মে দিকে হলো কি তোমার
এপ্রিলের দিকে আমার 485 ভিসা শেষ, তো ওই মার্চের দিকে আমি এনরোল করছি, তো আই হ্যাড টু গো ব্যাক অন স্টুডেন্ট ভিসা। এখন 485 ভিসা থাকা অবস্থায় তো অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম, অ্যান্ড সবাই একটাই কনসার্ন, মেইন যে চ্যালেঞ্জ, ওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে ক্যান্ট গেট ইনটু ইউর পজিশন। তুমি যে বলতেছিলে যে অ্যাকাউন্টিং জব, সবাই তো চায় সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে, রাইট? এখন মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের ভিসা রেস্ট্রিকশন। নাও যখন তুমি জবে ঢুকতেছো, ভিসা তোমার অবভিয়াসলি তোমার ইউ নিড আ গুড টাইম ইন ভিসা। এখন তোমার 2 বছর 485 আছে, if you start in the beginning, you have year and a half left, তুমি জবটা তুমি it's going to be highly likely, হ্যাঁ জবটা পেয়ে যাওয়ার চান্সেস হায়ার আর হ্যাঁ, কারণ exactly. তোমার 2 বছর আছে ভিসা। না, এখন দেখো তুমি সাপোজ আই এম এমপ্লয়ার, ঠিক আছে, আমার কার ইন্ডাস্ট্রি সে ফর এক্সাম্পল, রাইট, এন্ড আই হায়ার ইউ, ঠিক আছে। এখন তুমি একজন গ্র্যাজুয়েট হিসেবে এই কোম্পানিতে ঢুকছো, তোমার কিন্তু আমি ডে 1 থেকে তোমার পয়সা দেবো, রাইট? এদের সাথে কোনো ট্রেনিং নাই আর কোনো ইয়া নেই যে ইউ ক্যানট হ্যাভ সামওয়ান উইদাউট এনি পে, তাই না? আর তুমি তো এক্সপেক্ট করো যে হ্যাঁ তোমার আমি প্রত্যেক আওয়ারলি $30 $40 দিই অ্যাজ এ ইউনি স্টুডেন্ট। তো তুমি যদি আমার ফ্রম ডে 1 তোমার আমি পয়সা দিতেছি, ডু ইউ থিঙ্ক ইউ আর মেকিং এনি মানি ফর মি ফ্রম ডে 1? At least 6 মাস 1 বছর পরে, হ্যাঁ, Exactly, for right. 6 months just learning curve, you're just Yeah. learning what you're doing. If you are really, really good at what you're doing, like say you're the best of the best, it's going to take you at least 3 months to be productive, to start bringing money to the company, right? So, আমরা কি চাবো, আমি যদি তোমারে হায়ার করি, obviously তুমি জানো এক্সপেন্সিভ সব কিছু, hiring করে to bring you aboard into training, basically the company is spending money for you. You want somebody with longevity. এখন সমস্যাটা হয়েছে যে ওই কেউই চায় না যে তুমি একটা কোম্পানিতে ঢুকছো 1 বছর পর, because if you walk out of that door, not only you walk out of the door, but you take your experience with you, and the money I spend, technically you're taking that with you as well. সবাই চায় longevity, right? And especially with civil engineering, it takes a uni student থেকে কারো ওয়ার্কফোর্সে ঢুকাইতে কনভার্ট করতে, obviously it takes a little bit of time. And একটা জিনিস হচ্ছে তুমি একটা কোম্পানিতে ঢুকছো and instantly তুমি প্রোডাক্টিভ হবা না, but you will make mistakes too. Who's going to pay for that? The company. তো এটা হলো মেইন হার্ডল আর কি, যে মেইন প্রবলেমটা হইতেছে যে ওই আমাদের যে ভিসার যে লিঙ্কটা আছে এটার কারণে ওই কনসার্ন এমপ্লয়ারগুলো কনসার্ন হয় যে আসলে লংজিভিটি কি। আর তুমি ওরা এক্সপ্লেইন করতেছো যে হ্যাঁ আফটার 2 years আমি বলে অ্যাপ্লাই ফর রেসিডেন্সি আই উইল এলিজিবল, বাট এই জিনিসটা আসলে বোঝানো একটু টাফ। এটা ডিপেন্ড করে হোয়াট সর্ট অফ এমপ্লয়ার ইউ আর। যেমন আমি যে সময় এই সিচুয়েশনে ছিলাম, মাই এমপ্লয়ার হি আন্ডারস্টুড মাই প্রবলেমস এন্ড ওয়ার্ক উইথ মি। আপনি তখন কোথায় জব করতেন? মানে এটা আমি এই স্টোরিটা একটু পরে বলতেছি, এটা পোস্ট কোভিডের। আচ্ছা আচ্ছা, পোস্ট কোভিড যখন ওই যে হবার থেকে মুভ হলাম, ওই স্টোরিটা আমি একটু পরেই বলতেছি। বাট most people, most employer, you don't know them. You show up to your interview and you say that হ্যাঁ I'm on a visa, ঠিক আছে, এই তোমার মানে মেজর ড্রব্যাকটা এখানে গেল। আর তারপর যেমন অনেকজন আইটি কোর্সে মনে করো যে এনরোল হতেছে, এখন তোমার ওই টাইপের কোম্পানিতে ঢুকতে হবে যেটা লাইক ডাজন্ট ওয়ার্ক উইথ সেন্সিটিভ ইনফরমেশন, ঠিক আছে। এখন তুমি যদি বিকজ আমরা ওভারসিজ থেকে তুমি আন্ডার গ্রাজুয়েট করছো, তুমি যদি অ্যাসিক বা মনে করেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইনভেস্টমেন্ট কমিশনে যদি মনে করেন একটা ডেটা অ্যানালিস্টে যদি ওই পজিশনে অ্যাপ্লাই করো, ইউ নট গোনা গেট দ্য জব, ইউ নট ক্লাসিফাইড। কথা বুঝছো? Because if you are working with ASIC, you're gonna play with sensitive information, government information, and তুমি বাদ বুঝছো। সেকেন্ডলি এরপরে নেক্সট ক্যাটাগরি অফ এমপ্লয়ার তোমার ইন্টারভিউতে রাখছে, ঠিক আছে, তোমার ভিসা রেস্ট্রিকশন আছে অথবা তোমার ভিসার একটা ভ্যালিডিটি নাই, ইউর আউট। ওকে, বুঝছো, এই কারণে অ্যাজ এ গ্র্যাজুয়েট ইয়ে পাওয়া মানে জব পাওয়া অনেক টাফ ফিল্ড, বাট ডাজন্ট মিন ইটস পসিবল। এটা অবশ্যই পসিবল, বাট ইউ জাস্ট নিড টু ফাইন্ড অ্যান এমপ্লয়ার দ্যাট আন্ডারস্ট্যান্ডস ইউর কন্ডিশন। সো দেন আপনি কোর্সে ঢুকলেন এখানে, তখন আপনি কি কোর্স করছেন আপনি এখানে?
আমি এখানে হচ্ছে জাস্ট একটা লিডারশিপ লিডারশিপ কোর্স এরকম কলেজে যাবেন হ্যাঁ জাস্ট জাস্ট ফর দ্যাট ভিসা ভিসা জাস্ট ফর দ্যাট রিকোয়ারমেন্ট ভিসা ওটা কোনো ইয়ে নাথিং মেজর বলতে গেলে খালি ভিসাটা আসলে হুদায় মানে জাস্ট ভিসাটা পাওয়ার জন্য just to stay here to buy time basically to apply for the PR basically এক্স্যাক্টলি রাইট so you just bought time so পরে আপনি ওই লিডারশিপের কোর্সটা শেষ করলেন and then you কতদিন পর আপনি 491 এ কাজ শুরু করছেন বা অ্যাপ্লাই করছেন বা কবে আসছে সো so like just for the viewers আপনি একটু ডিফারেন্সটা বলেন যে like নরমাল পিআর ভিসা আর 491 ভিসার মধ্যে ডিফারেন্সটা কি যেমন মেইনলি আমাদের তিনটা পিআর ভিসা আছে সো দ্যাটস স্টুডেন্টদের জন্য 189 190 আর একটা আছে 491 ওটা ডাইরেক্ট পিআর না বাট ইটস আ লিডিং টু পিআর সো আমি জাস্ট ছোট করে বলতে পারতেন ওটা কেমনে পায় ওটার পর আপনি পিআর পাবেন কেমনে ওটা রিকোয়ারমেন্ট সো কিসের যে 491 থেকে মেইন পিআর এ যায় কেমনে আর ও আচ্ছা 491 থেকে 191 যে হ্যাঁ। ভিসাটা এটা আসলে কোনো বেশি একটা হ্যাসেল নাই আমি অলরেডি এলিজিবল এখন আচ্ছা। at this rate so না ওটার জন্য বেশি একটা ইয়ে নাই আর কি মানে হাসেল নাই জাস্ট তুমি 3 বছর মানে রিজিওনাল এরিয়াতে আসো with the 491 visa হ্যাঁ আচ্ছা and you're living here and then you're working here working here so 491 visa basically you have to live and work in a regional place for like 3 হ্যাঁ। years and Initially- then আপনি 191 পাওয়া যাবেন it's a হ্যাঁ। PR visa directly হ্যাঁ আচ্ছা 491 ভিসাটাই আর কি মেইন ভেজালটা করে আর কি যেটা আচ্ছা। বাংলায় বলতে গেলে ঝামেলাটা হলো 491 কিন্তু once you get that it's easier a little bit কিন্তু মাঝখানে আবার বলছিল যে মিনিমাম ইনকাম একটা থ্রেশহোল্ড লাগবে মিনিমাম আপনার $53,000 ইনকাম করে দেখাতে হবে ওই 3 বছরে হ্যাঁ, per 53 year। ওইটা তো এটা উঠায় দিল, এটা এখন উঠায় দিয়েছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা সো আর বেসিক্যালি এটার জন্য অনেকজন ভাবে দিচ্ছে যে 54,000 আচ্ছা I mean if you're living in Australia আমি বড় গলায় বলতেছি না বাট if you don't make 54,000 a year how are you going to live 54,000 তো I think like regular jobs হ্যাঁ, যেগুলো regular আপনি jobs, ফুল টাইম জব করেন Cash- আপনি যদি পার আওয়ার 23-24 করে পে পান আর ফুল টাইম জব করেন তাহলে তো I guess you can hit this income I think so at least like আমি আমার ফ্যামিলি আছে তো I need to make that like survive করতে অত টাকা লাগবে হ্যাঁ, আপনার তো ওই যে ওই সময় যে রিজনাল এরিয়াতে ছিলাম অনেকজন ভাবছিল যে জব পাবে না হবে না পরে 54,000 ইনকাম করতে পারবেন হ্যাঁ একটু টাফ আর কি বাট আমরা বলতে গেলে লাকি বাঞ্চ অফ পিপল আচ্ছা সো আপনার এই কোর্সটা শেষ হয়েছে 2020 এ এন্ড দেন আপনি ফোন আমার কাজ শুরু করছেন সো দ্যাটস দ্য ফানি বিট আচ্ছা তো কি বলছিলাম 2019 এ কোর্স স্টার্ট করছি হ্যাঁ। এক বছর পর মার্চের দিকে স্টার্ট করছি এক বছর পর কি ছিল 2019 কোভিড হিট ও আচ্ছা আচ্ছা সো and that delayed your process হ্যাঁ ওইটা তো ছিল 489 এর জন্য ইন্টারভিউ নিয়েছিলাম it was called 489 though হ্যাঁ আচ্ছা তো ওইটা চেঞ্জ করে 491 করলাম আচ্ছা সো ইনিশিয়ালি তো ইচ্ছা ছিল একটু আগেই অ্যাপ্লাই করবো আচ্ছা। আর সেটা তো হলো না 491 সব রিকোয়ারমেন্ট সব কিছু ইয়ে আনলো সেই সময় ভিসা এক বছরের জন্য ইয়ে করলাম আচ্ছা তো ওই স্টুডেন্ট ভিসা প্রায় শেষের দিকে কোভিডে হিট করলো আচ্ছা এদিক থেকে ওই রেস্টুরেন্টে জব করতেছিলাম জবলেস এভরিথিং ওই রেস্টুরেন্ট সেল করে দিছে না সেই সময় আরেকটা রেস্টুরেন্টে কাজ করছিলাম এটা তো 2019 এর ফার্স্টের দিকে ওকে যখন কোভিড 5 শেষ হলো। Plot twist. তো ওই কোভিড স্টার্ট হলো জব সো এয়ারপোর্টে যে রেন্টাল কোম্পানিতে কাজ করতাম তো ওইটা স্টপ দেয় এয়ারপোর্টের রেন্টাল কোম্পানি বলতে কি করে ও কার রেন্টাল কোম্পানি কার রেন্টাল কোম্পানি তো ওদের এখানে জব করতেছিলাম ফেয়ারলি নিউ আমি যে ওই ডিফিকাল্টি ইন্টারভিউ দিতেছি জব পাইনি কারণ হচ্ছে যে ভিসা ভিসা রেস্ট্রিকশন রেস্ট্রিকশন আছে ভিসা শেষ হয়ে যাচ্ছে ভেরি সুন হ্যাঁ। তো ভিসা শেষ হয়ে যেতেছে কোনো সিওরিটি নাই ওই যে নর্মাল যে জবগুলো আছে মানে ক্যাজুয়াল জব এগুলো তারপর সব কোভিডের সময় অলমোস্ট সবগুলো জব চলে গেছে হ্যাঁ এভরিথিং জব সো সেই সময় রিয়েলাইজ করলাম যে এত বছর যে হসপিটালিটি এসে করছি ইটস গোনা চেঞ্জ ওকে ঠিক আছে আমি ডু সামথিং এলস তো ওইখান থেকে আর রেস্টুরেন্টে অ্যাপ্লাই করা বন্ধ করে দিলাম আচ্ছা এরিয়া বলতেছি না এনাফ ইজ এনাফ 8 বছর 9 বছর হয়েছে ইয়ে করবো না। তো পরে জব করে খোঁজা শুরু করলাম ইয়ে করলাম তো ফর্চুনেটলি ওই লঞ্চ সিস্টেমে তখন থাকতাম না আচ্ছা লঞ্চ সিস্টেমে ওই টেলস্টার অ্যাডভার্টাইজমেন্ট ছিল আচ্ছা আচ্ছা তো ওইখানে ইন্টারভিউর জন্য ইয়ে করলাম এদিকে তো মনে করো 491 এর জন্য এফোর্ট দিতে কাজ চলতেছে আর কি কাজ করলে সেই সময় অ্যাপ্লাই করা হয়ে গেছে আচ্ছা, already so- কোভিডের মাঝখানে মধ্যে সো তখন বাই দ্য টাইম আপনার স্টেট নমিনেশন হয়ে গেছে এন্ড দেন আপনি পুরো লঞ্চ করে দিয়েছেন ইওআই সব কিছু। না স্টেট নমিনেশন পাইনি সরি আচ্ছা সো অ্যাপ্লাই করছি আর কি 491 এর জন্য মানে 491 আপনি স্টেট নমিনেশন জন্য অ্যাপ্লাই করছেন নাকি হ্যাঁ নমিনেশন জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করছি করছেন আর নমিনেশন পাইলে তো
মানে হয়ে যাবে আর কি। হ্যাঁ। এটা হ্যাঁ মোস্টলি হয়ে যায়, হ্যাঁ। কোনো ইয়ে করে ঝামেলা করে না। বাট ওই যে নমিনেশনের জন্য অ্যাপ্লাই করলাম, হ্যাঁ তারপরে ওই যে জব করছি, তো ওই যে টেলসটাতে তো কিছুক্ষণ আগে বলতেছিলাম না যে ইউনিট টু ফাইন্ড দ্য রাইট প্ল্যান, তো এইখানে তোমার ফানি স্টোরি। সো আমি হবারটা থাকি, ডে অফ মাই ইন্টারভিউ আমি আর বিয়ে টাইপ করে আচ্ছা। আমি তো নিয়ে বলছি যে স্টপ না এমনিতে এর আগে টয়োটাতে ইন্টারভিউ দিয়েছি, বক্স হয়ে গেল বিকজ আই ওয়ান্টেড টু গেট ইন দ্য কার ইন্ডাস্ট্রি। আমার আব্বু যেহেতু গাড়ি বিজনেস অ্যান্ড আই লাইক টকিং টু পিপল, আমি কার সেলসে কাজ করি অ্যান্ড তো আমি সেলসে কাজ করবো, এটা আমার প্ল্যান। তো আমি এই কারণে চেষ্টা অ্যাপ্লাই করছি, তো এখন দিয়ে দিব, এটা তো অসম্ভব। এতগুলো ইন্টারভিউ দিয়েছি তাই নেই, গেছি তো যে জাস্ট কোয়ার্টার প্রিজমেন্ট স্ট্রিটে, তো ওইখানে গেলাম, পিছনে পার্কিং করছে। আমি তো মনে করি যে 3 মাস জব নতুন জব জবটা তো আমার লাগে, ভেরি ইম্পর্টেন্ট যে আমার জবটা লাগে। তা আমি এরকম করতেছি, এত গেছি যা কনফিডেন্ট। ওই যে একটা মুভি ছিল না হিন্দি, ওই যে অক্ষয় কুমারের যে উপর দিয়ে থ্রেড দিতে পিছনে কাপটা আমার মতো করে সেম বুঝছো, গেছি আমি যে পুট দ্যাট গেম ফেস দিয়ে আর কি পড়ছি যে ইন্টারভিউ নিতেছে এসে। তো জেনারেল চার্জ বেশি নাই, কত আছে পার্সেন্টেজ? হ্যাঁ 10%। হ্যাঁ 10% should be alright. আচ্ছা 5%, আচ্ছা হ্যাঁ কন্টিনিউ। তো ইন্টারভিউতে গেছি, এমনি পড়ছি, দোস্ত একটু দেখি স্যার, যদি 5% নিচে না আমাকে বলিস সাথে। অলরাইট। তো ইন্টারভিউতে গেছি রাইট, অ্যান্ড ওরা আলাদা ব্লু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, টেলস হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আমি ওই ইন্টারভিউতে আমি মানে একটু কন্ট্রোলে রাখছি, মানে কন্ট্রোল ইন্টারভিউতে আমি মানে কনভারসেশনটা কন্ট্রোলের মধ্যে রাখি। তো এরকম মানে বলতেছে এখন সবাই ইয়ে বলতেছে ইমপ্রেসিভ, তুই হবারতে ড্রাইভ করে এখানে আসছিস, তুই শিখতে ভেরি ইমপ্রেসিভ। তো পরে বললাম যে ওয়াই ডিলাম দেখ আমার পরে আমি ওর মধ্যে স্টোরি কিছু বলা শুরু করলাম, এর মধ্যে বলেছি সেখানে আমি ব্যাচেলার ঠিক করছি, আই লাইক সিটিং ইন অ্যান অফিস ইন ফ্রন্ট অফ আই ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন, ঠিক আছে এসে। এখন ইন্টারভিউ এখানে সবগুলো ইন্টারভিউ লাস্টে তোমার একটা জিজ্ঞেস করে না কয় হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চেন্স ফর আস। হ্যাঁ এটা আমি শুনছি, এন্ড ইউজুয়ালি কোশ্চেন করতে হয়, হ্যাঁ। কোশ্চেন করলে দেয়ার ইজ আ হায়ার চান্স অফ ইউ গেটিং দ্য জব। হ্যাঁ সো সেই সময় কিন্তু ওই যে ব্রিজিং ভিসা আছে, খেয়াল করো সরি না ব্রিজিং ভিসা সেটা স্টুডেন্ট ভিসাই আছে, মাত্র নমিনেশন অ্যাপ্লাই করছেন, নমিনেশন অ্যাপ্লাই করছে 3-4 মাস হয়েছে। তো পরে যে ওরা পুরো স্ট্রেট আপ এন্ড লুক ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড টু হায়ার মি আই থিংক দিস ইজ সামথিং ইউ শুড নো। পরে বললাম যে এরকম আমার একটা স্টুডেন্ট ভিসা আছে, মানে আই এম অন স্টুডেন্ট ভিসা এট দ্য মোমেন্ট, আই হ্যাভ 20 hours work restriction and if I work more than 20 hours it's only me but it's you that's going to get into trouble as well. পুরো স্ট্রেট আপ ওদের মধ্যে বললাম যে দিস ইজ দ্য ফ্যাক্ট, ইউ আর গোনা হায়ার মি, এটা তো কনসিডার করতে। ফানি এনাফ সে সময় ওই চেলসটা গিয়েছিল, ফ্র্যাঞ্চাইজি ছিল, আর ওই আমার যে ম্যানেজারটা ছিল অপারেশন ম্যানেজার অ্যাডাম, একজন একজনের তাকাইতেছে, তো টাকা বলতেছে যে তারা মানে বস বলতেছে I think you can work with that, shouldn't be a problem. তো yeah, no, that shouldn't be a problem, we should be able to fix it. And professional জবগুলো তো একটাই সমস্যা, ফার্স্টের 4 সপ্তাহ তোমার ফুল টাইম ট্রেনিং দিবে and you need to be there, so it's going to be 40 hours a week. So স্টুডেন্ট ভিসায় থাকলে ওই একটা রেস্ট্রিকশন যে তোমার তো এক্সিড করতে পারতেছ না, তোমার ট্রেনিং দেওয়ার এটা যদি অলদো পার্ট টাইম পজিশন হয় তারপরে তো তোমার ইউ নিড টু গো থ্রু দ্যাট ট্রেনিং ফর 4 weeks, বুঝছো? ওইটা তো আর কোনো কিছু করার নেই। মানে আরাম বলতেছি যে that's surely a problem, we should be able to work out with that. Alright, no worries, pleasure meeting to you, Annie. Handshake, see you, goodbye. গেলাম আমি দিয়ে বললাম যে আসছি, আইসা এদিকে আসলাম, আসার পর ইস্তি ভাই রহমান সবাই এসে হবাটে কই গেছিলেন, কারোর কিছু কই না, জব দিয়েছি জবের অ্যাপয়েন্টমেন্ট মানে ইয়ে আসলে লেটার ইস্যু, কারোর কিছু বলতেছিল না 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 এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ সবাই দেখতেছে স্যুট টুট পরে গেছি, তো বিকালে দিয়ে আসছি, কই গেছিলাম ওই একটা রিয়েল স্টেট ইন্টারভিউ ছিল, আমি কিন্তু ইন্টারভিউ দিতেই মানে ওই টাইম বিং দিতেছি, বুঝছো, মানে কোনো চেঞ্জ হয়, নাথিং চেঞ্জ। কিন্তু মেন সমস্যা হচ্ছে যখনই জিজ্ঞেস করে যে হোয়াটস অফ ভিসা ইউ অন, তখনই শেষ, বুঝছো, দ্যাটস ইট, ফিনিশ। তো আমি বলছি একই জিনিস, তো বললাম ইয়ে করলাম, কোনো রেসপন্স নাই 3 সপ্তাহ 4 সপ্তাহ। মানে অ্যাটলিস্ট তো এত দূর থেকে গেছি, তো অ্যাটলিস্ট ফোন দিয়ে তো বলবে যে না যে দিবে না। মানে সব জায়গা থেকে ইন্টারভিউ দিছি, এভরিবডি লাইকস মি, ইটস নট লাইক আউট অফ ব্লু সিচুয়েশন, এভরিবডি লাইক মি।
ফোন দিয়ে বলছে যে this is actually courtesy call to you, but I think we found someone else who's better. Okay. Then এক মাসের মাথায় অ্যাডাম ফোন দিচ্ছে। ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করছে, "Hey Adam, how's it going?" Very good, Anik. Very impressive. Look, I'm really sorry we got back to you a little bit later on. তো বলতেছে তো পরে আমি বললাম যে so what's up? So কাহিনী কি সেটা কো? তো ফোন দিছিস ঠিক আছে, what's the story? তো পরে বললো যে look, তো interview I think you were really genuine and I think we are going to go ahead with the sorry Adam, what did you say? We are going to hire you. I think that's what you're saying. So সেই সময় so তুমি তো বুঝতেছি 3 months without the job, আরেক মাস গেছে, very sad. এখন again move হওয়ার পালা, ওভার টু লঞ্চ লঞ্চ সিস্টেম, আচ্ছা এই তো মুভ হওয়ার পালা। এখন এখানে রিয়ার একটা জব ছিল, এটাও ছিল, এখন আমরা মুভিং টু লঞ্চ সিস্টেম। There it is, move to launch system. So এখন launch system move হওয়ার পালা, right? And সব কিছু ঠিকঠাক করলাম। সে সময় যে ওই টাইমিং এর অবিন লাইফ থেকে সবার সাথে পরিচয় হয়েছে, ট্রাক এন্ড ওই যে তোমার ফার্স্ট ডে একটা জিনিস বলতেছিলাম যে এটা সব আল্লাহর হাতে, আল্লাহ যেভাবে লিখে রাখছে ইটস গোইং টু হ্যাপেন লাইক দ্যাট। তো তুমি চিন্তা করে দেখো, আই এম ফ্রম ঢাকা, ঢাকা থেকে আসছি, নিউজিল্যান্ডে গেলাম, ঠিক আছে, নিউজিল্যান্ড থেকে 200 কিলোমিটার দূরে বে অফ প্লেটিতে থাকলাম, ওখান থেকে আসলাম মেলবোর্ন থেকে আসলাম হবার্ট, এখন যাইতেছি লঞ্চেস্টার। সেই পিআর এর জন্য এখন ওই যাত্রা চলতেছে, ঠিক আছে। সেই সময় 8 বছর তো হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, টিল ওই পিআর এর জন্য কিন্তু মানে লাইফ স্টিল গোয়িং। 491 ঝুলে আছে। তো যাই হোক সব কিছু মিলে লঞ্চেস্টারে গেলাম অ্যান্ড লঞ্চেস্টারের বাসা টাসা পাইলাম, বেস্ট পিপল ইন আওয়ার লাইফ। আমাদের যে ল্যান্ডলর্ড ছিল জুডি, জুডির সাথে পরিচয় হলো। এখন ইন টার্মস অফ ভিসা কিন্তু আইনো সেন্ড হয় না। তো আমি অবশ্য ওই টেস্টে যে বললাম না, ইউ নিড টু ফাইন্ড দ্য রাইট এমপ্লয়ার। তো আমি যখন যে বাসা খুঁজতেছিলাম তখন তো একই অবস্থা, 3 মাস কাজ করি না, ব্যাংক তো মনে করে স্টেটমেন্ট তো পুরোই শেষ, বুঝছো। ভাগ্য ভালো সেই সময় সুপার ড্র করতে গেছিল, সুপারে কিছু টাকা ইসে ছিল অ্যাকাউন্ট, আর কিছুই নেই, মানে পুরাই শেষ আর কি, বুঝছো, সবই খালি। এখন পে স্লিপও নাই, যে মানে আমার যে বাসা দিছে মানে পুরো মিরাক্কল হয়ে গেছে, মানে এরকম অবস্থা আর কি। এখন গট পে স্লিপ, সে তো ওই যে রাইট এমপ্লয়ারের কথা বলো, তো ওরা করছে যেটা, ইন্টারভিউর পর আমি অ্যাডামকে বলছিলাম যে আমার একটা রিকমেন্ডেশন লেটার চাই, তো ইফ ইউ কুড গিভ মি সামথিং লাইক দিস, ইট উড রিয়েলি হেল্প মি ফাস্ট ট্র্যাক লাইক দিস। তো ওরা এরকম দিছিল আর কি, আমার একটা লেটার দিছিল। কারণ আমরা যে জিনিসটা চাইতেছিলাম না, যে ইমিগ্রেশন থেকে ইমেল দেয় আপডেট জানার জন্য, আমরা চাইছিলাম যে আমরা যেহেতু হবার থেকে লঞ্চেস্টার নিয়ে যেতেছি, আমরা অ্যাড্রেস আপডেট দিই, সাথে এমপ্লয়ার আপডেট। যখন এমপ্লয়ার আপডেট দিছি তখন অ্যাডাম একটা লেটার লিখছিল, সেই লেটার লিখছিল যে দেখ আমরা উইভ বিন ইন্টারভিউইং অ্যাবাউট 30 to 40 people and everybody is great, but we need a certain set of skills for our organization, and out of those people interstate and inside the state as well, and he had all the qualities that we need to take on this role. এসব নিয়ে একটা জিনিস লিখছিল, নাইসলি লিখছিল জিনিসটা। কারণ করছি ওইটার সঙ্গে সব কিছু মিলে। সো ওইটা যে আপনি আবার আপলোড করেছেন টু অ্যাপ্লিকেশন? হ্যাঁ, আপলোড করে দিয়েছি। অ্যান্ড ইন দ্য মিন টাইম রিয়া এখানে আসছে, তো সে সময় মায়ের সার্কুলারটা। তো এগেন আমি রিয়া তো আল্লাহর মধ্যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করে না, সবগুলো আমিই করছি, আমার হাতে দিয়েছে। সো ওই মায়ের অ্যাপ্লিকেশন আমি করছি। তো করার পর রিয়া লঞ্চেস্টার, তো লঞ্চেস্টার ওখানে ঢুকলো। তো রিয়ার যে এমপ্লয়ার ছিল, যে ম্যানেজার ছিল, গ্রেট। লাইক লঞ্চেস্টারে আমরা যেসব মানুষের সাথে মিশছি সবাই অ্যাবসলিউটলি অ্যামেজিং, পুরাই অন্য টাইপের ইসে। মানুষের অস্ট্রেলিয়া বলে রেসিজম এই সেই হারিয়ে ইটস দেয়ার, বিকজ উই ক্যান চেঞ্জ ইট, বাট যেসব মানুষের সাথে মিশছি দে বিন অ্যাবসলিউটলি অ্যামেজিং। তো এরাও করছে কি, এরাও রিয়ার একটা লেটার দিচ্ছে, এদিকে টেলস্টাও আমার একটা লেটার দিচ্ছে। আর রিয়া আপু তো আপনার সাথে অ্যাপ্লিকেশন ছিল অ্যাজ ইওর স্পাউস? হ্যাঁ হ্যাঁ। তো ওই দুইজনের যে রেট প্রেফারেন্স আছে সব কিছু একসাথে জমা দিচ্ছি। আমরা বলতো লিসও জমা দিছি, এমপ্লয়ি কন্ট্রাক্ট যা আছে সব কিছু জমা দিছি। এই জমা দেওয়ার 3 সপ্তাহ পর ফোন নাই। 3 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহ পর নমিনেশন আসলো। তো নমিনেশন আসলো, এটা তো
big deal. আমাদের আশা মানে তো পাই গেছে। Invited to apply for the visa, so মানে what a relief. আচ্ছা। আবার যেভাবে দেখে রাখছে এখানে সেরকমই হয়েছে। অরিজিনালি তাসমিনে আসবো হবার্টার থেকে মানে ভিসা হবে, ডিডন্ট হ্যাপেন, লঞ্চেস্টনে যাওয়া লাগছে এবং ওইখান থেকেই হয়েছে। যেদিন ভিসা মানে পাইলাম আর কি, সেদিন অবশ্য হবার্টে ছিলাম, আমরা তো ওই যে গেছি ওইখানে যাওয়া আসা করেন নাকি? হ্যাঁ, ওই যে তোমার বলতেছিলাম না যে লাস্ট 3 বছর মানে 50 বার আসা যাওয়া করাইছে এসে। আচ্ছা আচ্ছা। সে সময় তো সাইফার নাই, আমি আর রিয়া। সো আমরা দুজনই তো, রিয়া সে সময় লঞ্চেস্টনে মায়েরা জব পাইলো, তারপর আরেকটা জায়গায় জব করতো সন্ধ্যার দিকে। গ্রেট। তো আমরা 8টা 8:30 9টার দিকে ওখান থেকে রওনা দিতাম হবার্ট আসার জন্য। আচ্ছা। আমাদের রবিন সেখানে আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতেন? ফোন দিতাম, রবিন ভাই রাসেল ছিল, ভাই আসতেছি, ভাই আসো। তো এরকম করতে করতে গেল। এন্ড সো পরে নমিনেশন পাওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন একদম ফর দ্য ডিরেক্ট ভিসা। হ্যাঁ, ডিরেক্ট ভিসা। সো ওটা আসতে কেমন টাইম লাগছে? ওইটার জন্য আরো 6 মাস টাইম লাগছে। আচ্ছা। ফানি এনাফ, রবিন ভাই সে আমার আগে নমিনেশন পেয়েছে, আচ্ছা তার শেষ সময় ভিসা আসে। আচ্ছা আচ্ছা। বাট শোনো, তোমার একটা জিনিস বলি, এই যে নমিনেশনের কথা যে বললাম, এটার জন্য জাস্ট একটু বলতেছি। নমিনেশন পাওয়া মানে যে 99% ভিসা অ্যাপ্রুভড, ভেরি ট্রু, বাট আই হ্যাভ সিন ইট হ্যাজ গন সাউথ। আমাদের পুরো ক্লোজ সার্কেলের একজন মানুষ যে নমিনেশন পাইছে, he waited 11 months for his visa to be approved and he didn't get the visa. Why is that? So The reason he did it? যে জিনিসটা হয়েছিল তার একটা ডকুমেন্ট একটা সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। এটা মানে ইন আ মিলিয়ন কাইন্ড অফ সিচুয়েশন, তার একটা ডকুমেন্টের সমস্যা ছিল। অ্যান্ড সেটা হয়েছে যে ওই যে স্কিল অ্যাসেসমেন্টটা আছে না, স্কিল অ্যাসেসমেন্টটা যখন অ্যাপ্লাই করছিল, যেহেতু এটা ক্লোজ সার্কেল, এই কারণে তো আমি বলতে পারতেছি, বাট অনেকজনের রিজেক্ট হয়। মানে একটা জিনিস হচ্ছে, আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি, অনেকজন গায়ে আবার ভিসা নেই, বাট ইউ ডোন্ট রিয়েলি নো ওয়াই হিজ ভিসা ওয়াজন্ট অ্যাপ্রুভড। ওকে। ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দোজ কেসেস, লাইক উই গেট ডিস্ট্রেস। লাইক আমি এই সিচুয়েশনে ছিলাম অনেক বছর, আমি জানি ওর ভিসা হয় না, ওর ভিসা রিজেক্ট হয়েছে, ভাই তোর ভিসার কেস ইউনিক, আমার ভিসার কেস ইউনিক। I don't, like if you've been living in Australia for 7 years, we don't really know what you have done 3 years ago. Could be on the books. মানে আমার কথা বুঝছো? তো এটা হলো একটা এক্সাম্পল। তার হচ্ছে যখন নমিনেশনের জন্য অ্যাপ্লাই করছিল, তার স্কিল অ্যাসেসমেন্টটা ছিল আর কি, এক্সপায়ার্ড ছিল। সেটা ডিপার্টমেন্ট অফ স্টেট গ্রোথ ইন টাসমানিয়া ওরা ধরতে পারে নাই, এটা ধরছে ওকে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স যখন ভিসা অ্যাপ্রুভ করে দেয়। আমার কথা এটা যদি ইয়েই থাকে, মানে যদি এক্সপায়ার্ডই থাকে, তো তোরা নমিনেশন দিছস কে? আমার কথা বুঝছো? তো নমিনেশন তো অ্যাপ্রুভ হয় না ফার্স্ট, কারণ এটা এক্সপায়ার্ড। যে ধরছে ওই নমিনেশন পাইছে 11 মাসের মাথায়। So এখন তো আপনার অলমোস্ট 3 বছর হয়ে গেছে 491. So now what's the next step to get a 191? And এমনি 491 তো আপনি নরমাল পিয়ার সব বেনিফিটস পাইছেন, রাইট? হ্যাঁ, মেডিকেয়ার, দেন আপনার যে ছেলে হলো সাইফান হলো, ওর সব কষ্ট তো ওয়াজ কভারড বাই। হ্যাঁ, ওইগুলো মেডিকেয়ারে কভার করে, বাট হচ্ছে ওই কিছু কয়েকটা জিনিস আপনার পকেট থেকে দেওয়া লাগছে না। সাইফানের জন্য ওই উইথ নিউবর্ন এন্ড স্টাফ কোনো কিছুই, মানে সব কিছুই মানে কভার করে মেডিকেয়ার। বাট হচ্ছে কিছু জিনিস যেমন পিয়াররা পায়, সেটা হচ্ছে এই তোমার চাইল্ড কেয়ার বেনিফিটস পাই, সেন্ট্রাল থেকে কিছু রিবেট পাই। যেমন আমরা দুজন কাজ করি, যদি চাইল্ড কেয়ারে যাই তাহলে একটা গুড অ্যামাউন্ট রিবেট পাই। এই কারণেই তো আমাদের ফ্যামিলি নিয়ে টানাটানি করা লাগতেছে, কারণ ওই রিবেটটা পাই না। উই গেট কাভার ফর মেডিকেল, উইচ ইজ ফেয়ার নাও। আর ওই চাইল্ড কেয়ার ওইটা আর কি আমরা পাই না। আচ্ছা, সো এখন তো 3 বছর হয়ে গেছে, এখন আপনার নেক্সট স্টেপ কি? লাইক নাও হাউ ডু ইউ গো ফর 191? সো এখন বেসিক্যালি ওই যে 3 বছর এখানে থাকছি, কাজ করছি, স্টেপ তো এগুলো দিয়ে আপনার 191 অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য কোনো নমিনেশন লাগবে না, জাস্ট ডিরেক্ট ভিসা অ্যাপ্লিকেশন। ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, এর জন্য ইনভাইটেড ভিসা না, এটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড। ভিসা ফি দিবা যে মাইগ্রেশন এজেন্ট থাকে। বাট উইথ দ্য হোল সিনারিও একটা জিনিস হচ্ছে যে ওই ভিসার জন্য ওই মাইগ্রেশন এজেন্টসের সাথে যে কথা বলাটা ভেরি ইম্পর্টেন্ট। You're going to hear rumors, you're going to hear stuff that it's a lot depressing. এই সিচুয়েশনে এখনো তুমি জানো, বাট ইনশাল্লাহ তুমি সব সিচুয়েশন বলবো না। বাট ওই মানুষের অনেক কথা বলো না, যে বাঙালি কমিউনিটিতে থাকলে কেউ কার তো ভালো দেখতে পারে, এটা তো তুমি জানো। তো
নট মিনস এভরিওয়ান, সবাই নতুন কিছু টেন্ডেন্সি কাজ করে। তো ওই যদি তুমি রিয়েল ইনফরমেশন চাও উইথ ইউর পাসওয়ে তুমি পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে করবা, একটা মাইগ্রেশন এজেন্টের সাথে কথা বলছো। So, Eito, Monica, that was all of my questions. So, I guess we are at the end of the video. So, thank you so much, Monica. I think I'm pretty sure আপনার ভিডিও দেখে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে আপনার জার্নি থেকে। ওরা যেন সেম মিস্টেক্স না করে যেগুলো আপনি করছেন ওগুলো যেন না করে and আরো অনেক কিছু শিখতে পারবে। So, thank you for today. And yeah, Eito. No, it's been a pleasure. Now, thank you very much for having me. I did that's my entire life story on the books now. because you know সবারই কম বেশি ড্রিম এটাই যে অস্ট্রেলিয়া আসবে and eventually you know they want to settle down. আমরা সবাই যারা আসতেছি at least 90% of the people who come here, so তাদের জন্য এই ভিডিওটা I think will be very helpful because আপনার personal journey and সব অনেক স্পেশালি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অনেক ঝামেলা আছে because they change rules, different visa আছে and অনেক রিকোয়ারমেন্টস থাকে যেগুলো আপনার মিট করতে হয়, so ওগুলির জন্য I think আপনার story will be quite inspiring and knowledgeable. So thank you so much অনিক ভাই. So thank you guys for watching my video. আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে. আল্লাহ হাফেজ.